হাই অ্যাসপিরেন্ট, আমি মোজাম্মেল হক। এডুসেন্টার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিও ক্লিপে আলোচনা করব আরও একটি চ্যাপ্টার এনসিইআরটি বুক থেকে, ক্লাস 10-এর সায়েন্স সাবজেক্ট থেকে চ্যাপ্টার নাম্বার 6 লাইফ প্রসেসেস, সেই চ্যাপ্টারটি আলোচনা করব। এর আগে অলরেডি আমি চ্যাপ্টার 1 আলোচনা করেছি, কেমিক্যাল রিয়াকশন অ্যান্ড ইকুয়েশন। যারা ওই ভিডিওটি দেখোনি তারা ওই ভিডিওটা আগে দেখো, তারপর এই ভিডিওটা দেখতে পারো। যদি এর সাথে ওর সাথে কোনো লিঙ্ক নেই, ওটা কেমিস্ট্রি ছিল, এটা জীবন বিজ্ঞানের বায়োলজির, সুতরাং দেখতে পারো। তবে অবশ্যই সিরিজটা পুরোটা কমপ্লিট করতে, কেন এখানে 16টা চ্যাপ্টার আছে, 16টা চ্যাপ্টারই আমি আলোচনা করব। তারপরে অন্য সাবজেক্টের অন্য এনসিইআরটি বুক, এনসিইআরটি থেকে অন্য ক্লাসের অন্য একটি সাবজেক্ট আলোচনা করব। তো আজকে দেখা যাক, বেশি সময় নষ্ট করব না, একটু ভিডিওটা লেন্দি হবে, শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো, লাইক করো, কমেন্ট অবশ্যই যদি কোনো প্রবলেম থাকে তাহলে কমেন্ট করো, ডিসলাইকও করতে পারো, কিন্তু উইথ স্পেসিফিক রিজনটা মেনশন করবে যে কেন খারাপ লেগেছে তোমার। আর যদি মনে হয় যে চ্যানেলটি উপকারী তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন বেলটি ক্লিক করবে। ওকে, তাহলে শুরু করা যাক আজকের ভিডিও, লাইফ প্রসেসেস। তো এই লাইফ প্রসেসের মধ্যে আমাদের যে জীবন, আমাদের এই যে আমাদের শরীরটি রয়েছে, এই শরীরটিতে চলছে কতগুলো ফাংশন চলছে, আমরা হয়তো ভেবেও দেখছি না, কিন্তু অনেক ফাংশন কিন্তু আমাদের বডির মধ্যে হচ্ছে। এই কাজগুলোই আজকে আমরা আলোচনা করব। যেমন দেখেছো যে হার্টটা, এখানটা ছবি দেওয়া হয়েছে, একটা হৃৎপিণ্ডের ছবি দেওয়া হয়েছে, এবং হৃৎপিণ্ডটা যে চলছে, যতক্ষণ চলছে ততক্ষণ বেঁচে আছি। তাহলে এই হৃৎপিণ্ডটা যদি চলছে, এর পেছনে কিন্তু হৃৎপিণ্ড চালাচ্ছে, শুধুমাত্র হৃৎপিণ্ডটা এমনি এমনি কাজ করছে না, একে চালানোর জন্য অনেক অর্গান আছে, অনেক অঙ্গ আছে, আমাদের কাজ করছে। সেই অঙ্গগুলোর বা সেই সিস্টেমগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো আমাদের ফার্স্ট অফ অল, একেবারে আমাদের যেহেতু আমি সাবজেক্টটা পড়াতে শুরু করেছি শুধুমাত্র আমাদের কম্পিটিটিভ সিভিল সার্ভিস যারা হয়তো প্রিপারেশন নিচ্ছ, বা প্রতিযোগিতামূলক বিভিন্ন রকম পরীক্ষার জন্য হয়তো প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য, তাদের কথা মাথায় রেখে সেই ক্ষেত্রে আমরা ডেপথে না গিয়ে যেগুলো আমাদের এক্সাম পার্সপেক্টিভ ইম্পর্টেন্ট রয়েছে সেইগুলোই আলোচনা করব। তো দেখা যাক, আজকে লাইফ প্রসেসের মধ্যে আমরা প্রথমেই যেটা পাচ্ছি সেটা হচ্ছে নিউট্রিশন অথবা পুষ্টি। আমরা নিউট্রিশন কাকে বলবো বা পুষ্টি কাকে বলবো? নিউট্রিশন হচ্ছে সেই এমন একটা পদার্থ, যে পদার্থটা খেলে আমরা কি পাবো? শক্তি পাবো, তাকে আমরা নিউট্রিশন বলবো। তার মানে নিউট্রিশন মেন ফান্ডা হচ্ছে যে আমি শক্তি পাবো, শক্তি পাবো এইরকম। আর আমাদের শক্তি কেন দরকার হবে? আমরা যে কাজকর্মগুলো করি, আমাদের যে বডির যে ফাংশনগুলো চলে, এই এনার্জির ওপরে নির্ভর করে, এটিপির ওপরে নির্ভর করে। আর এই এটিপির জন্য আমাদেরকে কোথা থেকে পাই? এটিপি খাদ্য থেকে পাই। আর এই এটিপি দিয়ে আমরা কি করি? বডি ফাংশনগুলো পারফর্ম করি, ফাংশন করি। তো এই যে লিভিং অর্গানিজমস, যত জীব দেখছি, এই জীবিত জীবগুলো এরা খাবার পাচ্ছে কোথা থেকে? হাউ টু লিভিং থিংস গেট দেয়ার ফুড, কিভাবে খাবারগুলো পাচ্ছে? তো কিভাবে খাবারগুলো পাচ্ছে সেটার উপরে বেস করে অনেক রকমের টাইপস অফ নিউট্রিশন হয়ে থাকে। কিরকম? যেমন এখানে উদাহরণে বলেছে যে ম্যাটেরিয়াল ইন ওয়াল বাট ইন ফুলফিলড ইন ডিফারেন্ট ওয়ে, সাম অর্গানিজমস ইউজ সিম্পল ফুড ম্যাটেরিয়াল, যে কিছু কিছু জীব আছে যারা খুব সহজ সরল ইনঅর্গানিক সোর্স থেকে খাবার সংগ্রহ করে। ইনঅর্গানিক সোর্স মানে কার্বন ডাইঅক্সাইড এবং ওয়াটার ব্যবহার করে সেই অর্গানিজমকে অটোট্রফ বলা হয়। সেই সমস্ত জীবগুলোকে আমরা অটোট্রফ বলি, যারা কি করে এই সহজ একটা ইনঅর্গানিক কম্পাউন্ড, অজৈব পদার্থ, কার্বন ডাইঅক্সাইড এবং জল, এই দুটো জিনিসকে ব্যবহার করে তারা কি করে? একটা কম্পাউন্ড রেডি করে। আর তারা যে কম্পাউন্ডটা রেডি করে, এটা হচ্ছে অটোট্রফ, মানে স্বভোজী প্রাণী, মানে নিজের খাদ্য নিজেই তৈরি করে, এরা কারোর ওপর ডিপেন্ড করে না। কিছু অর্গানিজম আছে যারা কি করে? খুব কমপ্লেক্স, খুব জটিল কিছু বস্তু, জটিল বস্তুকে ভেঙে একটা ছোট, একটা সহজ সরল একটা বস্তুতে পরিণত করে এবং সেখান থেকে পুষ্টি সংগ্রহ করে। পুষ্টি সংগ্রহ করে।
তো সেই ক্ষেত্রে এবং এই জিনিসগুলো ভাঙতে সাহায্য করে যে যে পদার্থটি, তাকে আমরা উৎসেচক নাম দিয়ে থাকি, এনজাইম নাম দিয়ে থাকি, এবং এদেরকে হেটারোট্রপস বলা হয়। তার মানে অর্গানিজম মানে জীব দু রকমের হতে পারে। আমরা যখন জীবের কথা বলছি, জীব দু রকমের হতে পারে, একটা অটোট্রপ হতে পারে, একটা হেটারোট্রপ হতে পারে। অটোট্রপ মানে নিজের খাদ্য নিজে তৈরি করছে, বাংলায় আমরা স্বভোজী বলি আর পরভোজী বলি। তার মানে স্বভোজী মানে নিজের খাদ্য নিজে তৈরি করছে, পরভোজী নিজের খাদ্য নিজে তৈরি করছে না। সে স্বভোজী যে জিনিসগুলো তৈরি করছে তার উপরে ডিপেন্ড করছে কে, পরভোজী বা হেটারোট্রফিক অর্গানিজম। হেটারোট্রফিক অর্গানিজম। তো অটোট্রফিক নিউট্রিশনে বলছে স্বভোজী পুষ্টি, তার মানে এরা নিজের খাদ্য নিজে তৈরি করে। নিজের খাদ্য এরা নিজে তৈরি করে, কিভাবে তৈরি করে সেটার উপরে ডিপেন্ড করছে। জাস্ট আমি ডিরেক্টলি চলে যাব যে এরা কার্বন ডাইঅক্সাইড এবং এখানে জল, জাস্ট এই বিক্রিয়াটাকে খুব ভালো করে ফলো করব, কেন এই বিক্রিয়াটা আমাদের এটা কিসের বিক্রিয়া, এটা হচ্ছে সালোক সংশ্লেষের বিক্রিয়া। আমরা ছোটবেলায় পড়তাম সালোক সংশ্লেষের ডেফিনেশন, যে উদ্ভিদ কি করছে, উদ্ভিদ কি করছে, বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইড নিচ্ছে এবং মাটি থেকে জল গ্রহণ করছে, এবং সূর্যালোকের উপস্থিতিতে পাতার ক্লোরোফিলের মধ্যে এই দুটো যৌগ পরস্পরের সাথে, আমরা ক্লোরোফিলকে এই জন্য কি করি, কোষের রান্নাঘর বলে থাকতাম। এবং এই ক্লোরোফিল কোথায়, উদ্ভিদের যে প্লাস্টিড বলে যে অঙ্গ আছে সেটাই, মানে আমাদের অ্যাকচুয়ালি সেল অর্গানেলের একটা পার্ট, কোষ অঙ্গাণু হচ্ছে ক্লোরোপ্লাস্ট, তার মধ্যে ক্লোরোফিল, সেটা ডিটেলসে আমি যাব। এবার এই জায়গাটাতে কার্বন ডাইঅক্সাইড এবং হাইড্রোজেন দুটো পরস্পরের মধ্যে কি করছে, রিয়াকশন, বিক্রিয়া করছে, এবং এই বিক্রিয়াটা জানতে পারছে এটা কম্বিনেশন রিয়াকশন। তো এই কম্বিনেশন রিয়াকশন করে যে একটা পদার্থ উৎপন্ন করছে, একটা জৈব পদার্থ, সেটা হচ্ছে কি গ্লুকোজ। গ্লুকোজের ফর্মুলা কি, C6H12O6 এবং 6 অণু জল, তার মানে 6 অণু কার্বন ডাইঅক্সাইড, 12 অণু জল পরস্পরের সাথে মিলিত হয়ে 1 অণু গ্লুকোজ উৎপন্ন করলো, 6 অণু অক্সিজেন উৎপন্ন করলো এবং 6 অণু জল উৎপন্ন করলো। তার সাথে সাথে 38 এটিপি কি করে, শক্তি উৎপন্ন করে। অনেক সময় 38 এটিপি শক্তি উৎপন্ন করে। তো যাই হোক, এর সাথে সাথে এবার আমি যেটা দেখব সেটা হচ্ছে যে এই যে প্রসেসটা, এই পদ্ধতিটার নাম হচ্ছে, এই যে বিক্রিয়াটা যে পদ্ধতির ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল, সেটা হচ্ছে ফটোসিনথেসিস। ওকে, ফটোসিনথেসিস। যেহেতু আলোর উপস্থিতিতে গ্লুকোজের উৎপাদন হচ্ছে, তাই এই নামটা হচ্ছে ফটোসিনথেসিস। বাংলায় এটাকে সালোক সংশ্লেষ বলা হয়ে থাকে। ওকে, সালোক সংশ্লেষ। তো এখানে জাস্ট জিনিসটাকে বোঝানো হয়েছে, সালোক সংশ্লেষের পুরো ব্যাপারটাকে আমরা দেখব, যেটাকে সালোক সংশ্লেষ বলে থাকি। তো সালোক সংশ্লেষের ক্ষেত্রে মানে ফটোসিনথেসিসের ক্ষেত্রে কি কি ঘটনা ঘটে, প্রথমে বলছে যে সূর্যের আলো পাতার উপরে এসে পড়ে, তার মানে লাইটগুলোকে অ্যাবজর্ব করে কে, ক্লোরোফিল, পাতার ক্লোরোফিল। পাতার ক্লোরোফিল কোথায় থাকে, সবুজ। ক্লোরোফিলের কালারটা হচ্ছে ভাই সবুজ কালারের, এই জন্য পাতার কালারটা সবুজ হয়ে থাকে, পাতার কালার ওই জন্য সবুজ হয়। এবার লাইটটা এসে পাতার কোথায় পড়লো, ক্লোরোফিলে পড়লো, তার মানে ক্লোরোফিল কি হলো, উত্তেজিত হলো, এবং এই লাইট এনার্জিটা কনভার্ট হয়ে গেল কিসে, কেমিক্যাল এনার্জিতে কনভার্ট হয়ে গেল। ওকে, কেমিক্যাল এনার্জি টু কেমিক্যাল এনার্জি আর স্প্লিটিং, এবং এই লাইট এনার্জিটাই কি করছে, জলের অণুটাকে ভেঙে দিল কিসে, হাইড্রোজেন এবং অক্সিজেনে। খুব ইম্পর্টেন্ট জিনিস, কারণ লাইট এসে পাতায় পড়লো, পাতার ক্লোরোফিলে, পাতার ক্লোরোফিলে উত্তেজিত হলো, এবং উত্তেজিত হওয়ার ফলে সেটা লাইট এনার্জিটাকে কেমিক্যাল এনার্জি এবং জলটাকে ভেঙে কি করলো, হাইড্রোজেন এবং অক্সিজেনে পরিণত করলো। এবং তার সাথে সাথে যে কার্বন ডাইঅক্সাইড ছিল, সেই কার্বন ডাইঅক্সাইডের রিডাকশন ঘটলো, কার্বন ডাইঅক্সাইডের রিডাকশন হলো, তার মানে কার্বন ডাইঅক্সাইড রিডাকশন হয়ে কি তৈরি করলো, কার্বোহাইড্রেট তৈরি করলো বা গ্লুকোজ তৈরি করলো। জাস্ট এখান থেকে একটা কোয়েশ্চেন করব যে তার মানে এই যে কার্বন ডাইঅক্সাইড মানে অ্যাকচুয়ালি এই যে গ্লুকোজ তৈরি হয়েছে, কোথা থেকে তৈরি হয়েছে, কার্বন ডাইঅক্সাইডের রিডাকশন হয়ে তাহলে গ্লুকোজ তৈরি হয়েছে, কার্বন ডাইঅক্সাইডের রিডাকশন হয়ে তাহলে গ্লুকোজ তৈরি হয়েছে। এটা ক্লিয়ার, এটুকু ক্লিয়ার। তাহলে এই পয়েন্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা থেকে কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে গ্লুকোজটা তৈরি হয়েছে কার রিডাকশনের ফলে, কার্বন ডাইঅক্সাইডের
বিজারণের ফলে। ওকে, বিজারণের ফলে। এবং এই ঘটনাগুলো এত না একবার স্পন্টেনিয়াসলি হয়ে থাকে। বলছে ডেজার্ট প্লান্ট কার্বন ডাই অক্সাইড এট নাইট, রাত্রি বেলায় কার্বন ডাই অক্সাইড ওরা কি করে, গ্রহণ করে, and prepare an intermediate which act upon by the energy absorbed by the chlorophyll during the day. ওকে, ইন্টারমিডিয়েট। এবং মাঝামাঝি এই সময়, এখানে আমরা ডিটেলসে যাব না, কেন এটা ডিটেলসে ক্লাস 10 এ আমাদের অত ডিটেলসে নেই। যদি ফটোসিনথেসিস আমাদের আলোচনা করতে হয় তার ক্লাস 11 এ রয়েছে, আবার ডিটেলসে রয়েছে। ডিটেলস বর্ণনা করতে গেলে অনেক লেন্দি হয়ে যাবে ফটোসিনথেসিস সম্পর্কে। আমি কোনো একটা ক্লাসে কভার করে নেব ফটোসিনথেসিসটা, আমি জাস্ট বলে যাচ্ছি। কেন এখানে অনেক রকমের প্লান্ট হয়, C3 প্লান্ট এবং C4 প্লান্ট, C4 প্লান্ট এটার উপরে বেস করে হয় ডেজার্ট নাইটগুলোর ক্ষেত্রে, বা ক্যাম্প প্ল্যান্টও এক রকমের প্ল্যান্ট হয়। আমি সেইগুলো ডেপথে যাচ্ছি না। ওকে, জাস্ট এখানে যেটা আছে সেটাকে এক্সপ্লেন করবো, আর কিছু না। এবার জাস্ট এখানে একটা ছবি দেখবো, ছবি দেখলে ক্লিয়ার হবে যে একটা এখানে দেখতে পাচ্ছি একটা পাতার ছবি দেখতে পাচ্ছি, এবং এই পাতার ছবিতে দেখতে পাচ্ছি মাঝ বরাবর একটা এইরকম করে একটা লাইন চলে গেছে, যেই লাইনটাকে বলা হয় যে লাইনটাকে আমরা বলে থাকি মিড রিব। মিড রিব থেকে আশেপাশে ছোট ছোট লাইন চলে যায়, লাইন চলে যায়, যেগুলোকে আমরা সবসময় ল্যামিনা বলে থাকি বা ভেন বলে থাকি। এই ল্যামিনা অথবা ভেন, এবং এখানেই রয়েছে জাইলেম আর একটা হচ্ছে ফ্লোয়েম। জাইলেম ফ্লোয়েম যে রয়েছে, জাইলেম ফ্লোয়েম আমরা যখনই জাইলেম এবং ফ্লোয়েমের কথা বলবো, জাইলেম ফ্লোয়েম তো থাকেই যখন মিডরিবের মধ্য দিয়ে থাকবে, তো আমি সেখানে যাচ্ছি না। এবার হচ্ছে ভাস্কিউলার ব্যান্ডেল। দেখেন ভাস্কিউলার ব্যান্ডেল আমি যদি দেখি যে জাইলেম এবং ফ্লোয়েম, জাইলেম হচ্ছে কোন অংশটা, উপরের অংশটাকে দেখিয়েছে, ফ্লোয়েম মানে হচ্ছে নিচের অংশটাকে, মানে ফ্লোয়েম মানে উপরের অংশটা, মানে সারফেস এরিয়াটা থাকে, আর জাইলেম মানে ভেতরের অংশটা। এবং এই জাইলেম ফ্লোয়েমকে একসাথে বলা হয় ভাস্কিউলার ব্যান্ডেল। এই কোয়েশ্চেনটাও কিন্তু ইম্পর্টেন্ট, যে ভাস্কুলার বান্ডেল বলতে কাকে বোঝায়, জাইলেম এবং ফ্লোয়েমকে বোঝায়। আমি আরো সহজ করে বলে দিচ্ছি। জাইলেম মানে আমি যদি, এটা একটা গাছ হয়, এটা একটা গাছের গুড়ি হয়, তার মানে জাইলেমটা মানে এই ফ্লোয়েমটা কি করছে, গাছের কভারটাকে কভার করছে। আর আর জাইলেম একেবারে সেন্টার দিয়ে যেটা যাচ্ছে সেটা হচ্ছে ভাই জাইলেম, সেটা হচ্ছে জাইলেম। ওকে, জাইলেম কি করে, জাইলেম কি করে মূলরোমের মাধ্যমে যে জলটা শোষিত হয় সেই জলটাকে একেবারে উপরের দিকে নিয়ে যায়। তার মানে জাইলামের মধ্য দিয়ে যে ফ্লোটা, সেটা জলের যে ফ্লো, সেটা হচ্ছে সবসময় আপওয়ার্ড ফ্লো। কি ফ্লো হয়, এই কোশ্চেনটাও এসেছে, আশা কোশ্চেন, যে জাইলেমের ফ্লোটা কি মুখী হয়, সবসময় ঊর্ধ্বমুখী হবে। কিন্তু ফ্লোয়েমের মধ্য দিয়ে যে পাতায় যে খাদ্যটা উৎপন্ন হয়, সে খাদ্যটা গাছের সমস্ত অংশের মধ্যে বিতরণ হয়ে থাকে কার মাধ্যমে, ফ্লোয়েমের মাধ্যমে সেটা বিতরণ হয়। আর ফ্লোয়েমের ফ্লোটা সব সময় ঊর্ধ্বমুখী মানে নিম্নমুখী, অথবা সেটা সাইডে হতে পারে, ডাউনওয়ার্ড হতে পারে। ওকে, ডাউনওয়ার্ড, ওকে ডাউনওয়ার্ড হতে পারে অথবা সাইডওয়ার্ড হতে পারে। ক্লিয়ার? তাহলে এটা সবসময় নিম্নমুখী হবে। এই হচ্ছে, এই জাস্ট ছবিটা দেখে আমি, যেহেতু পয়েন্টটা আসলো তাই বলে দিলাম। এখানে যদিও এটা পরিবহন চ্যাপ্টার অংশ নয়, তবু আমি জাস্ট ছবিটা দেখতে পেলাম তাই বললাম। এবার এই ছবিটাকে যদি একটু কাট করি, জাস্ট একটা অংশকে, একটা অংশ, ছোট্ট একটা অংশ দেখতে পাচ্ছি, এই অংশটাকে কেটে নিয়ে এখানে দেখিয়েছে। তাহলে যদি মাইক্রোস্কোপের নিচে দেখি তাহলে কতগুলো অংশ দেখতে পাবো, জাস্ট একটু দেখে নাও যে কতগুলো জিনিস একটা পাতার মধ্যে আমরা দেখতে পাবো। তাহলে কতগুলো জিনিস দেখতে পাচ্ছি পাতার মধ্যে, প্রথমত তাহলে পাতার মধ্যে এতগুলো জিনিস আমরা দেখতে পাবো। কি কি? ওকে, তাহলে পাতার মধ্যে আমরা এতগুলো জিনিস দেখতে পাবো। কি কি জিনিস দেখতে পাচ্ছি পাতার মধ্যে? তাহলে 1 নম্বর, পাতার মধ্যে যেগুলো দেখা যাচ্ছে সেগুলোর মধ্যে প্রথমে একেবারে পাতার উপরের অংশ দেখি যদি, যে একেবারে উপরের দিকে এই যে সেলগুলো, এই কোষগুলো দেখতে পাচ্ছি, এই কোষগুলোকে একটা মানে একেবারে মোমের আস্তরণ দেওয়া, যেটাকে আমরা কিউটিক্যাল বলে থাকি বা আপার এপিডার্মিস বলা হয়। তো এটা পাতার ঠিক উপরের অংশে রয়েছে, উপরের অংশে ঠিক নিচের অংশেও তো এরকম লোকে, তার এটা আপার এপিডার্মিস, আর নিচের অংশে যেগুলো থাকে সেগুলোকে বলা হয় লোয়ার এপিডার্মিস। তার মানে এগুলো লোয়ার এপিডার্মিস, লোয়ার এপিডার্মিস। এবার আপার এপিডার্মিসটা যদি দেখি, তাহলে আপার এপিডার্মিসে যে কোষগুলো রয়েছে দেখো পরস্পরের সাথে যুক্ত হয়ে রয়েছে।
কিন্তু নিচের দিকে দেখলে দেখবো যে এই এপিডার্মিস এবং এই এপিডার্মিসের মাঝখানে দেখো এখানে দুপাশে দুটো কোষ, যেটা কিন্তু এপিডার্মিসের মতো দেখতে নয়। তাহলে এই কোষ দুটাকে বলা হয় রক্ষী কোষ। এবং এই রক্ষী কোষ কি করে স্টোমাটা, এবং এখানে রক্ষী কোষের মাঝখানে দেখছি এখানে একটা ছিদ্র রয়েছে, যে ছিদ্রটাকে আমরা বলে থাকি স্টোমাটা, ইংরেজিতে স্টোমাটা বলা হয় বা পত্ররন্ধ্র বলা হয়ে থাকে। তার মানে এখান থেকে আরেকটি বৈশিষ্ট্য ক্লিয়ার হওয়া উচিত যে পাতার মধ্যে যে পত্ররন্ধ্র থাকে সেটা কোথায় থাকে, আমার লোয়ার এপিডার্মিসের মধ্যে দেখা যায়, আপার এপিডার্মিসে কিন্তু পত্ররন্ধ্র থাকে না। এই একটা ক্লিয়ার। এবার এই যে এপিডার্মিস, আপার এপিডার্মিস, তার নিচেই কোষ দেখতে পাওয়া যায়, মেজোফিল কোষ, মানে তার নিচেই যে কোষগুলো দেখতে পাওয়া যায়, মানে এই অংশটা হচ্ছে মেজোফিল, মেজোফিল কলা। এবং এই মেজোফিল কলার মধ্যেই কি দেখতে পাওয়া যায়, ক্লোরোপ্লাস্ট দেখতে পাওয়া যায়, কিছু এয়ার স্পেস দেখতে পাওয়া যায়, এয়ার স্পেস দেখতে পাওয়া যায়। তো এইগুলোকে আমরা ভ্যাকুয়াল বলে থাকি, বড় বড় ভ্যাকুয়াল, উদ্ভিদ কোষের ক্ষেত্রে ভ্যাকুয়ালস থাকে, গহ্বর। আর এই যে ক্লোরোফিল, তো মেজোফিল কলা, এগুলো হচ্ছে এক একটা মেজোফিল কলা। এবং এই মেজোফিল কলার মধ্যে যে এই যে কোষগুলো দেখতে পাচ্ছি, এই যে ছোট 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 গোল গোল, এইগুলো হচ্ছে ক্লোরোপ্লাস্ট। হ্যাঁ, এইগুলো হচ্ছে ক্লোরোপ্লাস্ট। এবং এই ক্লোরোপ্লাস্টের মধ্যেই কে থাকছে, ক্লোরোফিল থাকছে। এর গঠন আরো অনেক সূক্ষ্ম, আরো সুন্দর করে দেখানো যাবে, সেটা কার্বোহাইড্রেট যখন ফটোসিনথেসিস চ্যাপ্টার বলবো সেখানে। ক্লিয়ার হলো? এই হচ্ছে ক্লোরোপ্লাস্ট। এবার তো এটা বলে দিলাম এই ক্লোরোপ্লাস্ট। এখানে এখানে একটা বিক্রিয়া বা একটা রিয়াকশনও বলতে পারো। এই রিয়াকশন থেকে একটা কোয়েশ্চেন কম্পিটিটিভ এক্সামে থাকে। সেই কোয়েশ্চেনটা কি, আমার এখানে এক্সপেরিমেন্ট আমার দরকার নেই, জাস্ট এক্সপেরিমেন্টটা, লিভ বিফোর অ্যান্ড আফটার স্টার্চ টেস্ট। বলছে একটা পাতা সাপোজ দ্যাট একটা সবুজ এরকম পাতা ছিল, একটা সবুজ পাতা। আমি কি করলাম, একটা পাত্রে যেমন এখানে পরীক্ষাটা কিন্তু এক্সপ্লেন করেছে, আমি সেটা এক্সপ্লেন করতে যাচ্ছি না। তো একটা পাত্রে আমি কি করেছি, এরকম একটা পাত্র নিলাম, আর সেই পাত্রটার মধ্যে আয়োডিন সলিউশন নিয়েছি। কি নিয়েছি? আয়োডিন সলিউশন। এই আয়োডিন সলিউশনে পূর্ণ একটা পাত্র, সেই পাত্রটার মধ্যে কি করেছি, এই পাতাটাকে এখানে রেখে দিয়েছি। যেই মাত্র রাখলাম, কিছুক্ষণ পরে দেখবো যে পাতাটার যে অংশগুলো দেখো সবুজ, এই অংশটা ছিল, এই অংশটা সবুজ ছিল, এই অংশটা সবুজ ছিল, এই অংশটা সবুজ ছিল। তার মানে কি হয়েছে, ফটোসিনথেসিস হয়েছে, মানে সালোক সংশ্লেষ হয়েছে। সালোক সংশ্লেষ হয়েছে, তার মানে এই পাতার এই সবুজ অংশটাতে কি রয়েছে, আমার গ্লুকোজ রয়েছে। তো গ্লুকোজ যেহেতু, এবার দেখো আর একটা কথা আমি বলি, যে সালোক সংশ্লেষ পদ্ধতিতে যে গ্লুকোজ তৈরি হয়, সেই গ্লুকোজ কিন্তু গাছের তৈরি হওয়ার পরে যখন এটা ডিস্ট্রিবিউশন হয়, ফ্লোয়েম কলার মাধ্যমে যখন বিতরণ হয়, চারিদিকে ছড়িয়ে পড়ে, তখন এটা গ্লুকোজ থাকে না। তখন এটা কি হয়, গ্লুকোজ যেহেতু আমাদের সব থেকে স্মলেস্ট মলিকিউল, মানে সব থেকে ছোট মলিকিউল, এবং এটা উত্তেজিত, যে কোনো পদার্থের সাথে বিক্রিয়া করে নিতে পারে সহজে, ওই কারণে গাছ কি করে, গ্লুকোজকে কনভার্ট করে দেয় কিসে, স্টার্চে। গ্লুকোজকে স্টার্চে কনভার্ট করে দিয়ে তারপরে স্থানান্তরণ হয়। তো তার মানে এই সবুজ অংশগুলোতে কি রয়েছে, স্টার্চ রয়েছে। যেই মাত্র পাতাটাকে ডোবালাম এখানে আয়োডিন সলিউশনের সাথে, তার মানে স্টার্চ রয়েছে, সেই সবুজ অংশের স্টার্চের সাথে আয়োডিন কি করবে, বিক্রিয়া করবে। এবং বিক্রিয়া করে এর কালারটা পরিবর্তন হবে এবং কালো কালো এরকম পরিণত হবে। দেখো এই অংশগুলোতে যে অংশ দেখছো হলুদ অংশটাতে কিন্তু কিচ্ছু হয়নি, তার কারণ ওখানে স্টার্চ নেই, তার মানে আমাকে এটা পরীক্ষায় দিয়ে থাকে যে একটি সবুজ পাতাকে যদি আয়োডিন সলিউশনে ডুবাই, তাহলে পাতাটির কালার কি হবে, সেটা ব্ল্যাকে পরিণত হবে। ওকে, সেটা ব্ল্যাকে পরিণত হবে। জাস্ট এই পরীক্ষাটা না, ঘটনাটা মনে রাখবো যে আয়োডিনে ডুবালে কি হয়। এবার হচ্ছে এটা একটা যে ছবি আমরা বললাম যে আপার এপিডার্মিসে কিন্তু কোষগুলো পরপর থাকে, কিন্তু লোয়ার এপিডার্মিসে কোষগুলো পরপর দুটো এর মধ্যে, এপিডার্মিস কোষের মধ্যে ফাঁকা ফাঁকা জায়গা থাকে, যেগুলোর মধ্যে দুটো রক্ষী কোষ, দুই পাশ থেকে রক্ষী কোষ থাকে, রক্ষী কোষ। তো এখানে এই যে দুটো দেখতে পাচ্ছ, এই যে কোষ দুটো দেখতে পাচ্ছ, এই যে একটা কোষ রয়েছে, এটা একটা কোষ, এটা একটা কোষ, এটাকে বলা হয় রক্ষী কোষ। এবং রক্ষী কোষকে দেখো সাপোর্ট করে আরো কতগুলো কোষ, এগুলোকে বলা হয় অ্যাক্সেসরি সেল, বা অতিরিক্ত কোষ।
অতিরিক্ত কোষ। এবং রক্ষী কোষ দুটোর সংকোচন এবং প্রসারণে কি করে, নির্ভর করে যে পত্ররন্ধ্রের কি হবে, ওপেনিং হবে, পত্ররন্ধ্র খোলা অবস্থায়, দেখো এটা দেখছো খোলা অবস্থায় কিন্তু এটা বন্ধ। তার মানে রক্ষী কোষ কখন খোলে এবং কখন বন্ধ হয় সেটা ডিপেন্ড করে থাকে, সেটা অনেক ফ্যাক্টর আছে, কিন্তু আমরা ডিটেলসে যাব না। তাহলে রক্ষী কোষের ক্ষেত্রে এখান থেকে যে কোয়েশ্চেনটা আসবে যে ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ গ্যাসিয়াস এক্সচেঞ্জ টেক্স প্লেস, যে যা কিছু যে গ্যাসের যে আদান প্রদান হয়ে থাকে তার সবটাই হয়ে থাকে কার মাধ্যমে, এই পত্ররন্ধ্রের মাধ্যমে। আর পত্ররন্ধ্রগুলো কোথায়, পাতার উপরের অংশে থাকে না, নিচের অংশে থাকে। এই কথাটা কিন্তু প্রায় পরীক্ষাতে জিজ্ঞাসা করে যে পত্ররন্ধ্রগুলো কোথায় অবস্থান করে, তার মানে লোয়ার কোষে এটা অবস্থান করে। এবং যত রকমের গ্যাসীয় আদান প্রদান ম্যাক্সিমামটাই কিন্তু এর মাধ্যমে হয়ে থাকে। এর মাধ্যমে হয়ে থাকে। তার মানে রক্ষী কোষ যখন, রক্ষী কোষে দেখো গার্ড সেল সোয়েল হোয়েন ওয়াটার ফ্লোজ ইনটু দেম, তার মানে যখন জল কি করে আসে তখন কি হয়, রক্ষী কোষ ফুলে যায়। ফুলে যাওয়া মানে হচ্ছে সেটা ওপেন হয়ে যাবে। কিন্তু যখন জল কমে যাবে মানে রাত্রে বেলায়, বিশেষ করে যখন জলের ফ্লো হচ্ছে তখন রক্ষী কোষ কিন্তু ফুলে যাচ্ছে। আর ফুলে যাচ্ছে মানে অটোমেটিক্যালি মধ্যখানে একটা স্পেস তৈরি হচ্ছে, দেখো এটা মধ্যখানে স্পেস তৈরি হচ্ছে। কিন্তু যখন জলের ফ্লোটা কমে যায় তখন রক্ষী কোষ যে শুকিয়ে যায়, শুকিয়ে গিয়ে দেখো এই যে স্পেসটা বন্ধ হয়ে যায়, ফলে রাত্রিবেলা এই ঘটনাটা ঘটে থাকে, মানে শ্রিঙ্ক হয়ে যাচ্ছে, ক্লোজ হয়ে যাচ্ছে। ক্লিয়ার? এবার এখানে পটাশিয়াম হাইড্রোক্সাইড উইদাউট পটাশিয়াম হাইড্রোক্সাইড দুটো কাজ করেছে, যেটা বেল জারের মধ্যে পরীক্ষাটা করেছি। এখানে দেখতে পাচ্ছ এটা বেল জার, এটা কি একটা জারের, এটা একটা দেখতে পাচ্ছ পটের মধ্যে একটা গাছ, একটা পটের মধ্যে গাছ, দুটো পটের মধ্যে গাছ। হুম একটা হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড রয়েছে, মানে এখানে এখানে দেখো পটাশিয়াম হাইড্রোক্সাইড রাখা হয়েছে, এখানে পটাশিয়াম হাইড্রোক্সাইড রাখা হয়নি। হুম ওকে, পটাশিয়াম হাইড্রোক্সাইড রাখা হয়নি। তার মানে এই পরীক্ষাটা করেছে, বলছে হ্যাঁ পটেড প্লান্টস নিয়েছে, তারপরে একটা অন্ধকার রুমে রেখে দিয়েছে, ইচ প্লান্ট অন দ্য সেপারেট গ্লাস প্লটেড, এরকম করে যা ঘটনা রেখে দিয়েছে। এখানে যে ঘটনাটা হচ্ছে, দ্য পটাশিয়াম হাইড্রোক্সাইড ইজ ইউজ টু অ্যাবসর্ব কার্বন ডাইঅক্সাইড, শোষণ করার ক্ষেত্রে ব্যবহার হচ্ছে। দেখো তার মানে এখানে এই গাছটাতে যা কিছু কার্বন ডাইঅক্সাইড আছে সে কি করছে, পটাশিয়াম হাইড্রোক্সাইড শোষণ করে নিচ্ছে। পটাশিয়াম হাইড্রোক্সাইড কি করছে, শোষণ করে নিচ্ছে। পটাশিয়াম হাইড্রোক্সাইড যদি কার্বন ডাইঅক্সাইডটাকে শোষণ করে নেয় তাহলে এই গাছটা কি পাবে, কার্বন ডাইঅক্সাইড পাবে। তার মানে প্ল্যান ইয়ে করে দিলাম, ইউজ ভেসলিন যাতে কোনো রকমের লিক না করে, এবং কয়েক ঘন্টা সূর্যের আলোতে রেখে দেওয়া হলো তাদেরকে। লিভ ফ্রম ইচ প্লান্ট, প্রত্যেকটা প্লান্ট থেকে একটা করে পাতাকে ছিঁড়ে নিয়েছি, ছিঁড়ে নেওয়ার পরে প্রেজেন্স অফ এ স্টার্চ, যে সালোক সংশ্লেষ হয়েছে কিনা সেটা জানার জন্য আমরা কি করছি, এক্সপেরিমেন্টটা করা যাচ্ছে। তো অলরেডি আমি সালোক সংশ্লেষ হয়েছে, উৎপন্ন হয়েছে কিনা সেটা কিন্তু খুব সহজভাবে আমরা পরীক্ষা করতে পারবো, আয়োডিন সলিউশনে ডুবাবো, সেটা আমি অলরেডি ব্যাখ্যা করে দিয়েছি সেখানে যে কিভাবে করা হয়। কিন্তু গাছ তো এইভাবে এটা করে নিচ্ছে, গাছ তো এইভাবে খুব সহজভাবেই সালোক সংশ্লেষ করে ফেলে। যে অটোট্রফ গুলো এইভাবে সালোক সংশ্লেষ গুলো, তার মানে নিজের খাদ্য ওরা নিজেরাই তৈরি করে নেয়, নিজের খাদ্য ওরা নিজেরাই তৈরি করে নিচ্ছে। এবং আরো কিছু ম্যাটেরিয়ালস আছে, যেমন হচ্ছে নাইট্রোজেন, ফসফরাস এবং আয়রন, ম্যাগনেসিয়াম, সেগুলোও কিন্তু অ্যাবজর্ব করে। এবং তোমরা নাইট্রোজেন যদি দেখি, যে নাইট্রোজেন অ্যাকচুয়ালি কি, নাইট্রোজেন অ্যাকচুয়ালি কম্বিনেশন অফ কি থাকবে, প্রোটিন থাকবে এবং অন্যান্য অ্যামাইনো অ্যাসিড। এবং এই প্রোটিন এবং অ্যামাইনো অ্যাসিড যদি বলি, যে নাইট্রেটের ফর্ম থাকে, অর্গানিক কম্পাউন্ড, যেটাকে ব্যাকটেরিয়া অ্যাটমসফেরিক নাইট্রোজেনে কনভার্ট করে দেয়। তো সেটা একটা আর একটা ব্যাপার আছে, যখন নাইট্রোজেন সাইকেল যখন বলবো যে নাইট্রোজেন সাইকেলটা কি, অনেকগুলো কম্পোনেন্ট এখানে তৈরি হয়, সেটাও খুব ইম্পর্টেন্ট নাইট্রোজেন সাইকেল, সেটা পড়ানোর সময়টাকে বলবো। হেটারোট্রপিক নিউট্রিশন মানে যে নিউট্রিশন আমি সোজাসুজি খাদ্য তৈরি করতে পারছি না, কিন্তু আমি ডিপেন্ড করছি কার উপরে, অটোট্রফিক অর্গানিজম, তখন সেটাকে আমরা কি বলবো, হেটারোট্রফিক অর্গানিজম। হেটারোট্রফিক অর্গানিজম প্রত্যেকটা অর্গানিজমের। তো এখানে এই পারপাসে যদি বলি, যেমন এর ক্ষেত্রে যদি দেখি, যেমন এই যে ফাঙ্গি, এখানে ফাঙ্গি লাইক ব্রেড মল্ট, ইস্ট অ্যান্ড মাশরুম আর টেকেন হোল ম্যাটেরিয়াল অ্যান্ড ব্রেক ইট ইন ডাউন ইনটু দেয়ার বডিজ, যে তারা কি করছে, যে পচা গলা থেকে তারা খাদ্যবস্তু সংগ্রহ করছে, সংগ্রহ করছে।
এবার এই যে নিউট্রিশনটা নাই, এই নিউট্রিশনটা নেওয়ারও বিভিন্ন রকম পদ্ধতি আছে। হ্যাঁ, নেওয়ারও পদ্ধতি, যেমন এখানে যে ছবি দেখতে পাচ্ছ যে অ্যামিবা, অ্যামিবা, এখানে অ্যামিবার একটা ছবি দেখতে পাচ্ছ, অ্যামিবা। তো অ্যামিবা জানি আমরা এককোষী প্রাণী। তো এই যে একটা কোষ রয়েছে এবং এটা সামনে একটা ফুড পার্টিকেল আসলো, তো ফুড পার্টিকেলটা নেওয়ার জন্য সে একটা কি করেছে, সিউডো, সিউডো কথাটার অর্থ ছদ্ম, আর পোডিয়া কথাটা হচ্ছে পদ। তার মানে পা নেই অথচ ছদ্ম পা তৈরি করছে, তার মানে শুধুমাত্র খাবারটা যখন ও নেবে তখন কি করছে, এই সিউডোপোডিয়া। এই কোয়েশ্চেনটা প্রায় জিজ্ঞাসা করা হয় যে লোকোমোটারি অর্গান, মানে অ্যামিবার লোকোমোটারি অর্গান বা অ্যামিবার গমন অঙ্গের নাম কি, তাহলে অ্যামিবার গমন অঙ্গের নাম হচ্ছে সিউডোপোডিয়া, সিউডোপোডিয়া। তার মানে সে কি করছে, যখন খাওয়ার সামনে আসছে তারা কি করছে, এই সিউডোপোডিয়ার থ্রুতে সে কি করছে, সিউডোপোডিয়া শুধুমাত্র এখানে খাওয়ারে নয়, অনেক কাজেই তারা কিন্তু সিউডোপোডিয়া হেল্প করে থাকে। সিউডোপোডিয়া, তো এরকম অনেক অর্গানিজম আছে, তারা কিন্তু কিভাবে খাওয়ার গ্রহণ করে সেই জিনিসটাকে এখানে জাস্ট বলা হয়েছে, জাস্ট আমি সিউডোপোডিয়ার ক্ষেত্রে দেখালাম। আমাদের যদি হিউম্যান বিংস এর ক্ষেত্রে দেখি যে আমরা নিউট্রিশন আমাদের কি করে, আমরা তো আমরা খাবারটাকে গ্রহণ করব কি করে, আমরা খাবারটাকে গ্রহণ করব কি করে, তো গ্রহণ করার ক্ষেত্রে একটা এলিমেন্টারি আমাদের ক্যানেল আছে, যেটা একটা লং বা টিউবের মতন, সেটা আমরা মুখের মাধ্যমে, সেটা অ্যানাস পর্যন্ত রয়েছে। অ্যানাস পর্যন্ত সেই গঠনটা আলোচনা করব আমরা, সেই জিনিসটাও আলোচনা করব যে অ্যাকচুয়ালি মানুষের যদি আমি দেখি নিউট্রিশনটা কি করে সম্পূর্ণ করে, তাহলে তুমি জাস্ট ছবিটা দেখলে ক্লিয়ার হবে যে এখান থেকে মুখ থেকে শুরু হচ্ছে, মুখ থেকে শুরু হচ্ছে একেবারে শেষ হচ্ছে গিয়ে কোথায়, অ্যানাসে গিয়ে শেষ হচ্ছে। এবং এখানে যে পার্টগুলো, মুখের মধ্যে একটা গহ্বর থাকে যেটাকে বাক্কাল ক্যাভিটি বলা হয়, তারপরে বাক্কাল ক্যাভিটির পরে এটা কি শুরু হবে ইসোফেগাস, এই যে লম্বা পাইপের মতো অংশটা, ইসোফেগাসের পরে আমরা দেখব স্টোমাক, স্টোমাক যেটাকে পাকস্থলী বলা হয়ে থাকে, এবং পাকস্থলীর পরে পাকস্থলীর সাথে এই অংশটা দেখতে পাচ্ছি, এই অংশটাকে আমরা, যেটাকে প্যানক্রিয়াস বা অগ্নাশয় বলা হয়ে থাকে, এবং ওপরে একটা অংশ রয়েছে যেটাকে আমরা লিভার বলে থাকি বা যকৃৎ বলা হয়ে থাকে। এবং এখানে যকৃতের সাথে একটা বাইল ডাক্ট, যেটা পিত্তথলি বলি আমরা, পিত্তথলি অথবা গল ব্লাডার, কেন গল ব্লাডারের সাথে কানেক্ট করছে তোমার বাইল ডাক্ট। তারপরে এখানে একটা মধ্যছদা পর্দা যেটা আমাদের সেপারেট করে থাকে হার্ট এবং আমাদের যে রেসপিরেটরি অর্গান আছে সেটা থেকে আলাদা করে থাকে। তারপরে অংশটা যদি দেখা যায় সেটা হচ্ছে স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, এবং লাস্টে গিয়ে অ্যাপেন্ডিক্স। অ্যাপেন্ডিক্সটা আমাদের ক্ষেত্রে ভেস্টিজিয়াল অর্গান, ভেস্টিজিয়াল অর্গান মানে লুপ্ত প্রায় অঙ্গ যেটাকে বলা হয়। যে একটা সময় আমার পূর্বপুরুষদের মধ্যে, পূর্বপুরুষ বলতে অনেক অনেক বছর আগে সেটা অ্যাক্টিভ ছিল, কিন্তু এখন বর্তমানে যে হোমোসেপিয়েন্স যে স্পেসিস তার মধ্যে এটা অ্যাক্টিভ নেই। এটা অ্যাপেন্ডিক্স, যখন এটা অ্যাক্টিভ হয় তখন সেটাকে আমাদের কি করতে হয়, অপারেশন করে কেটে বাদ দিতে হয়। কেন, যেটা ভেস্টিজিয়াল অর্গান, আমাদের ক্ষেত্রে অ্যাক্টিভ নয় অঙ্গটা। তো এই জিনিসটাকে আজকে আলোচনা করব আমরা ছোট করে, বেশি ডিটেলসে যাব না। তো দেখা যাক, আজকে ছোট ছোট করে পয়েন্টগুলো বলবো। তো এখানে যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলোকেই জাস্ট এক্সপ্লেন করব আমি। তো কি করে এটা সম্ভব হয়, তো আমরা যখন খাবার গ্রহণ করি এখান থেকে, তো আমাদের মাউথ ওয়াটার্স, something also we like our mouth water. This is actually not only water but a fluid called, একটা আমাদের যখনই আমরা খাবার মুখে দিলাম, মুখে দেওয়ার সাথে সাথে চিবোতে হয়, খাবারটা চিবোলে আমাদের দাঁতের দুই পাশে কি হচ্ছে, স্যালাইভারি গ্ল্যান্ড থাকে, ওই স্যালাইভারি মানে লালা গ্রন্থি থাকে, লালা গ্রন্থি থাকে, এবং এই লালা গ্রন্থি থেকে লালা বেরোয়, লালা বেরোয়। এই লালাটা কি হয়, খাবারের সাথে আমাদের মেশে, খাবারের সাথে আমাদের মেশে, এবং এই খাবারের সাথে মিশে, এবং এই স্যালাভার মধ্যে অনেক উৎসেচক থাকে, এবং তার মধ্যে একটা উৎসেচক আমি বলতে পারি অ্যামাইলেজ। উৎসেচকগুলো দেখবো ছোট্ট করে, বেশি ডিটেলস যাব না। ওকে, বা খাবারটা আমাদের মুখে চেবোই, আর একটা কারণ যে মুখে অনেকক্ষণ ধরে চেবোনো দরকার খাবারটাকে, খাবারটা যদি আমি অনেকক্ষণ ধরে চেবোই তাহলে কি হবে, তাহলে সেটা একটা বড় খাবার, সেটা ছোট ছোট টুকরে পরিণত হবে, ছোট ছোট টুকরোতে পরিণত হবে, ফলে আমার যখন পাকস্থলীতে সে খাবারটা পৌঁছাবে সেটার আমার হজম হতে খুব সুবিধা হবে। ওকে, এলিমেন্ট। তো তারপরে তার মানে এখানে যখনই সেটা গেল, তার মানে স্যালাইভা মিশলো, তারপরে খাবারটা চলে গেল কোথায়, ইসোফেগাস। ইসোফেগাস থেকে আমাদের বলা হয়েছে এখানে, if it is to be absorbed from the alimentary canal
ইনটু স্মলার মলিকিউলস। যে ধরে নাও কিছু পদার্থের শোষণ হচ্ছে, কোথায় শোষণ হচ্ছে? ইসোফেগাস থেকেই শোষণ হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের খাওয়াটা মুখেই কিন্তু একদম ম্যাক্সিমামটা চিবিয়ে ফেলা উচিত। চিবিয়ে ফেলা উচিত। আর একটা বড় পদার্থকে একটা ছোট পদার্থে পরিণত করতে সাহায্য করে যে পদার্থগুলো, সেইগুলোকে আমাদের কি বলা হয়? এনজাইম বা উৎসেচক বলে থাকি। এবং আমাদের স্যালাইভার মধ্যে যে উৎসেচক থাকে তার নাম হচ্ছে অ্যামাইলেজ। অ্যামাইলেজ কি করে? অ্যামাইলেজ ছোট ছোট টুকরে হচ্ছে ভেঙে দেয়। ছোট ছোট টুকরে কি করছে? ওটাকে ভেঙে দিচ্ছে। এবং আমরা যখনই খাবারটা বেশিক্ষণ ধরে যদি চেবোতে থাকি, আমরা তাহলে কিন্তু সেখানে জীব সাহায্য করবে খাবারটা চেবোতে। তখন কি হয়? এই অ্যামাইলেজ কি করে, যে আমরা যেই খাবারটা রুটি খাই বা ভাত খাই, যেই খাবারটাই খাই না, সেই খাবারটার সাথে অ্যামাইলেজ মিশে গিয়ে সেই খাবারটাকে ছোট করতে সাহায্য করে। তার মানে ডাইজেশন। তার মানে ডাইজেশন কথাটার অর্থ হচ্ছে যে ডাইজেশন মানে হচ্ছে, তো আমরা অনেকেই ভাবি যে ডাইজেশন, কিন্তু ডাইজেশন মানে হচ্ছে জাস্ট ব্রেক ডাউন, ফুডটার ব্রেক ডাউন হচ্ছে। ওকে, ডাইজেস্টিভ টিউবের মধ্য দিয়ে। এবং সেটা কি হবে? প্রত্যেকটা এই পার্টটা থেকে এগোলো, আস্তে আস্তে এই পার্টটা কি হবে? এগোবে। তার মানে খাবার চলে যাবে মুখ থেকে কোথায়? মুখ থেকে চলে যাবে তোমার পাকস্থলিতে। এবং পাকস্থলী থেকে এখানে একটা শব্দ থাকে, পেরিস্টালিস মুভমেন্ট। পেরিস্টালিস মুভমেন্ট মানে খাবারটা এখান থেকে তো এটা লম্বা আছে, সোজাভাবে চলে আসবে, কিন্তু এই যে মুভটা করে, যে খাওয়ার বস্তুগুলো এখান থেকে এখান পর্যন্ত চলে আসছে কি করে? আমি শুয়ে শুয়ে খেলেও কিন্তু চলে আসছে। কি করে আসে? এই মুভমেন্টটা একটা গতি, একটা কাজ করে, এটা মানে এই যে রিদমিক্যালি একটা গতি কাজ করে, রিদম কাজ করে, যেটাকে বলা হয় পেরিস্টালিস মুভমেন্ট। তাহলে একটা খাবারের বস্তু একেবারে শেষ পর্যন্ত, মানে আমার পাকস্থলী পর্যন্ত পৌঁছে যাচ্ছে, সে কোন গতির ফলে এটা পৌঁছাচ্ছে? সেটা হচ্ছে কোন গতি? এই গতিটাকে বলা হয় পেরিস্টালিস মুভমেন্ট। তাহলে এই গতিটা মনে রাখবো আমার এক্সাম পার্সপেক্টিভে, এটা ইম্পর্টেন্ট। হুম তাহলে আম, তাহলে আমাদের ইসোফেগাস কাকে বলছে? আমাদের মুখ থেকে শুরু করে পাকস্থলী পর্যন্ত যে লম্বা পাইপের মতো অংশটা, সেটাকে আমরা ইসোফেগাস বলে থাকি। এবং আমাদের পাকস্থলী কি? পাকস্থলী হচ্ছে এমন একটা বড় অঙ্গ, দেখতেই পাচ্ছ যে কত বড় একটা অংশ। তো সেই অংশে পাকস্থলীর মধ্যে বলেছে, যখন আমরা খাবার গ্রহণ করি, সেটা বলছে সাইজে কি হয়ে যায়? এক্সপ্যান্ড হয়ে যায়, মানে বড় হয়ে যায়। ওকে, এবং পাকস্থলীর গায়ে যে পেশি থাকে, যে মাস্কিউলার যে পেশিগুলো থাকে, সেই পেশিগুলো কি করে? পেশির যে দেওয়াল থাকে, সেটা কিন্তু খাদ্যবস্তুগুলোকে ডাইজেস্টিভ জুসের সাথে মেশাতে সাহায্য করে। মানে খাবারটা এসে পৌঁছালো, তার সাথে সাথে পাকস্থলীর গা থেকে, এখান থেকে অনেক কি করে পদার্থ বেরোয়, মানে উৎসেচক বেরোয়। সেই উৎসেচকগুলো কিন্তু এই খাবারের সাথে, এবং এই উৎসেচকগুলোর মধ্যে দ্য ডাইজেশন, হ্যাঁ, কে করে? এই গ্যাস্ট্রিক গ্ল্যান্ড থাকে, অনেক ছোট ছোট গ্ল্যান্ড থাকে। কার গায়ে? পাকস্থলীর গায়ে, যেগুলোকে আমরা কি বলি? গ্যাস্ট্রিক গ্ল্যান্ড বলি। এবং এই গ্যাস্ট্রিক গ্ল্যান্ডই বের করে থাকে যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড। তার মানে খাবারের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড মিশবে। প্রোটিন ডাইজেস্টিক এনজাইম থাকে, সেটা হচ্ছে পেপসিন। তার মানে আমাদের মুখে যখন স্যালাইভা বেরিয়েছিল, স্যালাইভা থেকে, তো স্যালাইভা থেকে একটা উৎসেচক বেরোচ্ছিল, যার নাম হচ্ছে অ্যামাইলেজ। অ্যামাইলেজ কিন্তু কার ডাইজেশন করছিল? কার্বোহাইড্রেটের ডাইজেশন করছিল, ওখানে প্রোটিন অথবা ফ্যাটের ডাইজেশন হচ্ছিল না। পাকস্থলীতে এসে কি হচ্ছে? প্রোটিনের ডাইজেশন, যেমন পেপসিন। পেপসিন কি করে? প্রোটিনকে ভেঙে পেপটাইডে পরিণত করে। ওকে, পেপটাইডে পরিণত করে। পেপটাইড কি বলছে? ছোট ছোট অ্যামাইনো অ্যাসিডের টুকরো। ওকে, ছোট ছোট অ্যামাইনো অ্যাসিডের টুকরো যেতে পরিণত করবে। আর হাইড্রোক্লোরিক অ্যাসিড, তাহলে কোথা থেকে? হাইড্রোক্লোরিক অ্যাসিড একটা কি করে? আম্লিক একটা পরিবেশ তৈরি করে। আম্লিক পরিবেশ তৈরি করে। যে হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি আম্লিক পরিবেশ না তৈরি করে, তাহলে পেপসিন কাজ করতে পারবে না। তার মানে পেপসিন কাজ করার জন্য যে একটা আম্লিক পরিবেশের দরকার, সেটা তৈরি কে করে? সেটা কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিড। এবং খাবারের সাথে যদি কোনো রকমের জীবাণু এসে থাকে, তাহলে সেই জীবাণুটাকে মেরে ফেলতেও সাহায্য করে। ওকে, মেরে ফেলতেও কিন্তু সাহায্য করছে কে? এই সাহায্য করে থাকে। ওকে, তার মানে পেপসিনের হচ্ছে কাজ করার জন্য যে একটা উপযুক্ত পরিবেশ কে প্রোভাইড করে? সে হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে থাকে। এবং এ কি করে? খাবারটাকে অনেক জীবাণুকে মেরে ফেলতেও সাহায্য করে। এবং এখানে একটা মিউকাস,
মিউকাস থাকে, মানে জাস্ট একটা মিউকাস, একটা তরল, একটা চ্যাটচ্যাটে পদার্থ বেরোয়, যে কি করে, মানে আমরা সাধারণত যদি দেখি যে হাইড্রোক্লোরিক অ্যাসিড তো খুব সাংঘাতিক পদার্থ, গায়ে পড়লে সেখানে ফুটো হয়ে যাবে, তাহলে তো স্টোমাক ফুটো হয়ে যাওয়া। এই মিউকাস থাকে, যে মিউকাসটা কি করে, স্টোমাকের দেওয়ালটাকে রক্ষা করে কার কাছ থেকে, হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে। হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে, এই গেল অ্যাসিড থেকে, এই জিনিসটা হলো। তার মানে এটাও তো আমাদের মনে হতে পারে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড যখন বেরোচ্ছে তাহলে সেটা তো নষ্ট হয়ে যেতে পারে। এবার যখন স্টোমাক থেকে খাবারটাই হলো, তাহলে ওখানে আমাদের স্টোমাকের গায়ে যদি এই জায়গাটা দেখি, শেষ পয়েন্টটা দেখি, এখানে একটা পেশি আছে। যখন স্টোমাকটা শেষ হচ্ছে, হ্যাঁ, যে জায়গাটাতে স্টোমাক শেষ হচ্ছে এবং স্মল ইন্টেস্টাইন শুরু হচ্ছে, এখানে একটা পেশি থাকে, যে পেশিটার নাম স্ফিংটার পেশি। ওকে, স্ফিংটার পেশি। এই স্ফিংটার পেশি মানে একটা ছোট্ট পাইপের মতো, যে পুরো নিয়ন্ত্রণ করে যে খাওয়ার মানে যাওয়ার আগে কোথায়, ক্ষুদ্রান্ত্র, ক্ষুদ্রান্ত্রে খাওয়ার আগে, যাওয়ার আগে কিন্তু এই স্ফিংটার পেশি কিন্তু এটাকে নিয়ন্ত্রণ করে। এবং এই স্টোমাকের আকৃতিটা হচ্ছে জে শেপটের মতন। আকৃতিটা মনে রাখবো, একেবারে জে শেপটের, ইংরেজি যে অক্ষর হয় সেই রকম এটা কালার হয়ে থাকে, শেপ। শেপ। এবার এইখানে একটা কথা বলি, স্টোমাক আমাদের ক্ষেত্রে যেমন একটা স্টোমাক, আমি যদি রুমিন্যান্ট একটা কথা পড়বো, আর এর সাথেই বলে দিই, অন্যান্য প্রাণীদের ক্ষেত্রে রুমিন্যান্ট স্টোমাক, যেমন গরুর ক্ষেত্রে বা ক্যামেলের ক্ষেত্রে যদি দেখি, তখন হচ্ছে একটা স্টোমাক থাকে না। ওদের ক্ষেত্রে অনেকগুলো স্টোমাকের পার্ট থাকে। স্টোমাকের পার্ট থাকে। তো এই যে রুমিন্যান্ট স্টোমাক, সেটা কিন্তু প্রায় কোশ্চেনে আসে যে কোন প্রাণীদের ক্ষেত্রে রুমিন্যান্ট স্টোমাক দেখা যায়। তাহলে কাউ, ক্যামেল, এই সমস্ত প্রাণীদের ক্ষেত্রে আমরা রুমিন্যান্ট স্টোমাক দেখতে পাই। আলোচনার ক্ষেত্রে আমরা যখন যাব, সেখানে অবশ্যই রুমিন্যান্ট স্টোমাক সম্পর্কে ডিটেলসে বলবো। ওকে, তাহলে দেখা যাক, এটা আমি জাস্ট বলে দিলাম। এবং কাউয়ের ক্ষেত্রে যে রুমিন্যান্ট স্টোমাক থাকে, এর 4টা পার্ট থাকে। তাহলে কটা পার্ট, এটা কিন্তু আমার মনে হচ্ছে কোনো একটা এক্সামে আসা কোয়েশ্চেন, যে গরুর আলচা কটি পাকস্থলী থাকে। তাহলে গরুর পাকস্থলী কটি থাকে না, মানে অ্যাকচুয়ালি রুমিন্যান্ট স্টোমাকের 4টা পার্ট থাকে। রুমেন থাকে, রুমেন, রেটিকুলাম, ওমাসাম আর অ্যাবোমোসাম, এরকম বলে 4টা পার্ট থাকে। এগুলো সবগুলো কিন্তু এক একটা অংশের আমি নাম বললাম। রুমেন একটা পার্টের নাম, এরকম। তারপরে রেটিকিউলাম একটা পার্টের নাম, তারপরে ওমাসাম, তারপরে অ্যাবোমোসাম, এইরকম 4টা পার্ট থাকে। ক্যামেলসের ক্ষেত্রে 3টা থাকে। ক্যামেলসের ক্ষেত্রে ওমাসামটা থাকবে না, 3টা থাকে। তো আমি জাস্ট এইটা বলে দিলাম। তো মানুষের ক্ষেত্রে যেমন একটা রয়েছে সেরকম। তো যাই হোক, তো এবার চলে আসলো এতে, চলে আসার পরে স্মল ইন্টেস্টাইনে খাবারটা আসবে, এবং স্মল ইন্টেস্টাইনে খাবারটা যখন এন্টার করলো, এবং এই স্মল ইন্টেস্টাইন দিস দ্য লংগেস্ট পার্ট অফ দ্য এলিমেন্টারি ক্যানেল। তার মানে আমার মুখ থেকে শুরু করে অ্যানাস পর্যন্ত যে পার্ট আছে, তার মধ্যে সব থেকে লম্বা যদি পার্ট হয়, তাহলে কোন পার্টটা, সেটা হলো আমার স্মল ইন্টেস্টাইন, বা যেটা ক্ষুদ্রান্ত্র বলছি। ওকে, এবং এটা কেন, এটা দেখে কিন্তু মনে হচ্ছে না, তার কারণ এটা প্রচুর পরিমাণে এরকম কয়েলিং হয়ে এক জায়গাতেই মনে হচ্ছে ঘুরে যাচ্ছে, এক জায়গাতেই ঘুরে যাচ্ছে। স্মল ইন্টেস্টাইন ডিফার্স ইন ভেরিয়াস অ্যানিমালস, এবং এটা অ্যানিমাল টু অ্যানিমাল ডিফার করে যাবে। তাদের ফুড হ্যাবিট, তারা কি রকমের খাবার খায় সের উপরে নির্ভর করে। হারবিভোরস ইটিং গ্রাস নিড আ লঙ্গার স্মল ইন্টেস্টাইন, তার কারণ টু অ্যালাউ দি সেলুলোজ টু, তার কারণ সেখানে সেলুলোজের ডাইজেশন হওয়া দরকার। সেই কারণে যারা হারবিভোরস হয়, তাদের কিন্তু এর স্মল ইন্টেস্টাইনের সাইজ আরো বেশি। মিট ইজ ইজিয়ার টু ডাইজেস্ট, হ্যান্স কার্নিভোর যারা হবে, তাদের ক্ষেত্রে স্মল ইন্টেস্টাইনের দরকার হবে না। সুতরাং এই পয়েন্টটা কিন্তু মনে রাখবো। তাহলে হার্বিভোরসের ক্ষেত্রে স্মল ইন্টেস্টাইনের সাইজ বেশি, কেন, সেলুলোজ ডাইজেশনের দরকার পড়ে সেখানে। কিন্তু যারা কার্নিভোরস, যারা মাংস খায়, তাদের ক্ষেত্রে তো সেলুলোজ ডাইজেশনের দরকার নেই। সুতরাং তাহলে এখান থেকে আরেকটা ব্যাপার ক্লিয়ার হলো, যে সেলুলোজ ডাইজেশনটা কোথায় হয়। আমরা কিন্তু সেলুলোজকে ডাইজেস্ট করতে পারি না, সব প্রাণী পারে না, কিছু কিছু প্রাণী পারে সেলুলোজকে ডাইজেস্ট করার মতন। কেন, সেলুলোজকে ডাইজেস্ট করতে গেলে বিটা, কেন ওখানে যে এটা থাকে, বন্ডটা থাকে, আমাদের এমনি আলফা গ্লাইকোসাইডিক বন্ড থাকে, কিন্তু সেলুলোজের ক্ষেত্রে বিটা গ্লাইকোসাইডিক বন্ড থাকে, যে বন্ডটাকে ব্রেক করতে সমস্ত আমরা, বিশেষ করে মানুষ কিন্তু পারে না, কিছু কিছু প্রাণী পারে, গরুরা পারে। গরুরা পারে। তো যাই হোক, সেটা শর্টার।
তো সেই ক্ষেত্রে আমার স্মল ইন্টেস্টাইনের দরকার ছোট হয়। ইন্টেস্টাইন এমন একটা জায়গা যে কমপ্লিট ডাইজেশন অফ দা, মানে এখানে পুরোপুরিভাবে কি হবে, কার্বোহাইড্রেট ডাইজেশন মুখে কিছুটা করে হয়েছিল, এখানে প্রোটিনের ডাইজেশন আমরা পাকস্থলীতে দেখেছি, এবং ফ্যাটের ডাইজেশন, তার মানে এমন একটা জায়গা যেখানে পুরোপুরিভাবে ডাইজেশনটা কমপ্লিট হবে। ওকে, ইট রিসিভ দ্য সিক্রেশন অফ দ্য লিভার অ্যান্ড প্যানক্রিয়াস, এবং স্মল ইন্টেস্টাইন থেকেই দুটো পাইপ কানেক্ট হচ্ছে, কোথা থেকে, একটা অগ্নাশয় থেকে আসা পাইপ, আর একটা কোথা থেকে আসা, যকৃৎ থেকে আসা পাইপ। ফলে যকৃৎ থেকে কিছু পদার্থ সিক্রেশন এখানে আসছে এবং প্যানক্রিয়াস থেকেও আসছে। ওকে, তাহলে আমাদের এই পাকস্থলী থেকে যে খাবারটা আসে, সেই খাবারে আমরা অলরেডি বলেছি যেখানে পাকস্থলী থেকে কি বেরোয়, HCl হরমোন, হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসৃত হয়, এবং এই হাইড্রোক্লোরিক অ্যাসিড যখন আসে, তার মানে সেটাকে কি করা দরকার, প্রথমে সেটাকে অ্যালকালাইন করতে হবে, সেটাকে ক্ষারীয় করতে হবে। ফর দ্য প্যানক্রিয়াটিক এনজাইমস টু অ্যাক্ট, মানে অগ্নাশয় থেকে আসা উৎসেচকগুলো কি করে, ওকে ক্ষারীয় করে তোলে। ওকে, লিভার থেকে কি আসে, মানে বাইল জুস আছে, মানে পিত্তরস, সেই পিত্তরস কি করে, ফ্যাটের উপর কাজ করে। ওকে, দিস অ্যাকশন টু অ্যাক্টিং অন ফ্যাটের উপর কাজ করে। তাহলে ফ্যাট যখন আসলো, ফ্যাটের ডাইজেশন তো কোথাও হয়নি, মুখের মধ্যেও হয়নি, প্রোটিনের ডাইজেশনটা পাকস্থলীর মধ্যে হয়ে গেছিল অলরেডি, তারপরে কার্বোহাইড্রেট ডাইজেশন কিছুটা হলে মুখেও হয়েছে, কিন্তু ফ্যাটের ডাইজেশন এখনো পর্যন্ত কোথাও হয়নি। তার মানে ফ্যাটগুলো বড় বড় আকারে রয়েছে, বড় বড় আকারে রয়েছে, তার মানে এর উপরে যখন এনজাইম কাজ করবে, তারপরে বাইল সল্ট ব্রেক দেম ডাউন ইনটু স্মলার গ্লোবুল। তাহলে বাইল যে ডাক্ট, এখানে জিজ্ঞাসা করে দুটো বাইলটের, যে দুটো পিত্ত লবণের নাম করো, এটা কোয়েশ্চেনে প্রায় জিজ্ঞাসা করে, সোডিয়াম টোরোকোলেট এবং সোডিয়াম গ্লাইকোকোলেট। আমি জাস্ট ছোট্ট করে এখানে লিখে দিচ্ছি, সোডিয়াম টোরোকোলেট আর একটা হচ্ছে গ্লাইকোকোলেট। তাহলে সোডিয়াম টোরোকোলেট এবং সোডিয়াম গ্লাইকোকোলেট, এই হচ্ছে দুটো পিত্ত লবণ। তো পিত্ত লবণের কাজটা কি, পিত্ত লবণ জাস্ট কি করছে, জাস্ট বড় বড় ফ্যাটের অণুগুলোকে ভেঙে ছোট ছোট অণুতে পরিণত করছে, তারপরে কি করবে, তারপরে ফ্যাটের উপরে কাজ করবে। ফ্যাটের উপরে কি করছে, কাজ করছে, তার মানে বাইল জুসগুলো তার উপরে কাজ করছে, ফ্যাটের উপরে। আর প্যানক্রিয়াস থেকে আসা যে জুসটা, প্যানক্রিয়াটিক জুস, সে কি করছে, ও অ্যাসিডটাকে ক্ষারীয়তে পরিণত করছে, ক্ষারীয়তে পরিণত করলো। ওকে, এবং মানে অ্যাকচুয়ালি এই যে ঘটনাটা, এই ঘটনাটাকে যে একটা বড় অণুকে ছোট অণুতে পরিণত করলে, এই ঘটনাটাকে বলা হয় ইমালসিফাইং অ্যাকশন, এবং এই প্রসেসটাকে বলা হয় ইমালসিফিকেশন। এবং এটা কার মতন, এটা ঠিক বলছে যেমন ইমালসিফিকেশন প্রসেসে সাবুন তৈরি করা হয়, ঠিক তার সেই প্রসেসের মতন। যে সাবুন, যেমন সাবুন কাজ করে কার উপরে, ডার্টের উপরে। যে আমরা জামা কাপড় পরিষ্কার ক্ষেত্রে যখন পরিষ্কার করি, তখন কি হয়, আমরা সার্ফ দিই, সেটা ডিটারজেন্ট দিলাম বা সাবুন দিলাম, যেটা দিলাম, তো দেওয়ার ফলে জামা কাপড় থেকে নোংরাগুলো পরিষ্কার করে দেয়, কি করে, ইমালসিফিকেশন। জাস্ট সাবুন কি করে, যে সাবুন কস্টিক সোডা যেটা আমরা বলি, ব্যবহার করি, সেই কস্টিক সোডা কি করে, সে যে নোংরা পদার্থগুলো, তাকে কি করে, ছোট ছোট পদার্থে ভেঙে দেয়, জাস্ট এইটুকু কাজ করে, এইটুকু। তো এখানেও তো একই কাজ করছে, মানে যে সোডিয়াম টোরোকোলেট এবং সোডিয়াম গ্লাইকোকোলেটের কথা বললাম, এরা কি করে, জাস্ট বড় বড় ফ্যাটের অণুগুলোকে ভেঙে ছোটতে পরিণত করে দেয়। প্যানক্রিয়াস কি করে, প্যানক্রিয়াটিক জুস, যার মধ্যে কি করে, ট্রিপসিন থাকে, এই উৎসেচকটার নাম ট্রিপসিন। এটা কি করে, যদি কোনো প্রোটিনের ডাইজেশন এখনো বাকি থাকে, তাহলে সেটাকে ভাঙতে সাহায্য করে। লাইপেজ, লাইপেজ লাইপেজ সে কি করে, ইমালসিফাইড, মানে যে ছোট ছোট টুকরো হয়ে গেছে যে ফ্যাটগুলো, সেটার কিন্তু ডাইজেশন করতে সাহায্য করে, তার মানে ফ্যাটের ডাইজেশন করে, ফ্যাটের ডাইজেশন করে। এবং এই ক্ষুদ্রান্তের গায়ে অনেক গ্রন্থি থাকে, যারা কি করে, ইন্টেস্টিনাল জুস বের করে থাকে। তার মানে ক্ষুদ্রান্তের গা থেকেও কিন্তু অনেক রকমের পদার্থ স্খলিত হয়। এবং তারা কি করে, এই এনজাইমগুলো কি করে, প্রোটিনকে অ্যামাইনো অ্যাসিডে পরিণত করে, কঠিন কার্বোহাইড্রেটগুলোকে গ্লুকোজে পরিণত করে, ফ্যাটকে গ্লিসারলে পরিণত করে, ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত করে। তার মানে এতগুলো জিনিস, তার মানে অলরেডি সমস্ত ডাইজেশন হয়ে গেছে।
হ্যাঁ, ডাইজেশনটা পুরোপুরিভাবে দেখো সম্পূর্ণ হলো, সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে সেটা ক্ষুদ্রান্তের গায়ে অবস্থিত এই রকম পদার্থ থাকবে। এই যে আঙুলের মতো যে প্রবর্ধক গুলো দেখতে পাওয়া যাচ্ছে, এগুলোকে ফিঙ্গার লাইক প্রজেকশন যেটাকে বলা হয় ভিলি। ওকে, ভিলি। এবং ওকে, ভিলি এইরকম ভাবে এটা যে প্রজেকশন কেন, সারফেস এরিয়াটাকে বাড়াতে চায় নাকি, সারফেস এরিয়াটাকে বৃদ্ধি করার জন্য এই রকম ফিগারে থাকে, যাতে ম্যাক্সিমাম সারফেস এরিয়াটা হয়। এরকম সোজা থাকলে তো হতো না, সোজা থাকলে এইটুকুতে সারফেসে হতো, তার মানে এইভাবে থাকলে কি হচ্ছে, অনেকটা বেশি সারফেস এরিয়া কভার করতে পারছে, ফলে অনেক বেশি শোষণটা সম্ভব হবে। এবং এই ভিলি কোথায় থাকে, 1 নম্বর ক্ষুদ্রান্তে থাকে, ক্ষুদ্রান্তের গায়ে থাকে, এবং এরা কাজ কি করে, শোষণ করে। ভিলির যদি ছবিটা দেখো, ভিলির ছবিটা হচ্ছে এরকম করে, এখানে কি করে, ব্লাড ভেসেল থাকে দেখো, আর রিচলি সাপ্লাইড উইথ ব্লাড ভেসেল, যারা কি করে, ওই যে ফুডটা, যে খাবারটাকে শোষণ করলো। এখানে কয়েকটা কথা আমাদের বলে রাখা দরকার, সেটা হচ্ছে ইনজেশন। কয়েকটা শব্দ আমি বলে নিই। ইনজেশন, ইনজেশন কথাটার অর্থ হচ্ছে যে আমি বাইরের কোনো খাবার ছিল সেটা মুখের মধ্যে নিলাম, সেটা হচ্ছে ইনজেশন। মুখের মধ্যে আসলো, তারপরে বিভিন্ন উৎসেচকের সাহায্যে সেটার কি হলো, পাচন হলো। এই ঘটনাটাকে আমি কি বলছি, ডাইজেশন। ডাইজেশন হওয়ার পরে, ডাইজেশন হওয়ার পরে খাদ্যবস্তুটার কি হলো, শোষণ হলো। শোষণ হলো, যেই মাত্র খাবারটা শোষণ হয়ে আমাদের কোথায় পৌঁছে গেল, খাবারটা পৌঁছে গেল ব্লাড ভেসেলে, তার মানে রক্তে মিশে যাচ্ছে। এই যে রক্ত, রক্ত মিশে গেল, রক্ত সেটাকে কি করলো, পরিবহন করলো। পরিবহন করার পরে ওটা কোষে 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 পৌঁছে গেল। কোষ যখন নিল, সেটাকে বলা হয় অ্যাসিমিলেশন। বাংলায় বলা হয় আত্তীকরণ। এই শব্দটা আমরা প্রায় বুঝতে পারি না। তাহলে কোষের মধ্যে যে খাবারটা, যা খাবারটা খেয়েছি, তার মানে শোষিত খাবারটা কার মাধ্যমে, ব্লাড ভেসেলের মাধ্যমে আমার কোষে কোষে পৌঁছে গেল, এই যে এভরি সেল অফ দ্য বডি। আর এই পদ্ধতিটার নাম হলো কি, অ্যাসিমিলেশন বা আত্তীকরণ। এবার কোষের মধ্যে খাবার চলে গেছে, কোষের মধ্যে খাবার যেটা চলে গেল, সেই খাবারটা আমি যদি এটাকে কোষ ভাবি, এটা কোষ, কোষের মধ্যে কি পৌঁছেছে, খাবার পৌঁছেছে, এফ ফর ফুড। কোষের মধ্যে খাবার পৌঁছানোর পরে কোষের মধ্যে কি ঘটনা ঘটছে, আমরা রেসপিরেটরি সিস্টেমের মাধ্যমে কি করি, রেসপিরেটরি সিস্টেমের মাধ্যমে অক্সিজেন গ্রহণ করে থাকি। তাহলে সেই অক্সিজেন এসছে কোষের মধ্যে, আর ডাইজেস্টিভ সিস্টেমের মাধ্যমে যে খাবার আমরা খেয়েছিলাম সেটা গেল কোষের মাধ্যমে। দুটো পরস্পরের সাথে মিলিত হয়ে কি উৎপন্ন করবে, কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করবে, প্লাস হচ্ছে এটিপি উৎপন্ন করবে। এই এটিপিটা কোষ তার নিজের কাজে লাগাবে, আর কার্বন ডাই অক্সাইডটা কোষের বাইরে কি করবে, বের করে দেবে। এই কার্বন ডাই অক্সাইড কোষের মাধ্যমে বাইরে যেটা বেরিয়ে গেল, সেই কার্বন ডাই অক্সাইডকে চলে গেল কোথায়, আমাদের ফুসফুসের মধ্যে, এবং ফুসফুস থেকে আমাদের শরীরের বাইরে চলে যাবে। এবং আমার তাহলে খাবার আমরা খেলাম শুধুমাত্র কার জন্য, এত যা কাজ করলাম শুধুমাত্র এই এটিপিটা পাওয়ার জন্য। এবং যে খাবারটা শোষিত হলো না, সমস্ত খাবার তো শোষিত হলো, যেটুকু দরকার ছিল, যেগুলো প্রয়োজনীয় ছিল সেগুলো শোষণ হলো, কিন্তু যে খাবারটা শোষণ হলো না, সেটা চলে গেল কোথায়, বৃহদান্ত্রে বা লার্জ ইন্টেস্টাইনে। লার্জ ইন্টেস্টাইন। ওকে, তো এই লার্জ ইন্টেস্টাইন কি করে, খাওয়ার শোষণ কম করে, এ জল শোষণ করে, বেশিরভাগ হচ্ছে জল শোষণ করে। তো জল শোষণ করলো, জল শোষণ করলো মানে খাওয়ার শোষণ খুব একটা হবে না, যা শোষণ হয় ক্ষুদ্রান্তেই হয়ে গেল। এবার বাকি খাবারটা চলে গেল কোথায়, একেবারে অ্যানাসের মাধ্যমে বডি থেকে বেরিয়ে গেল। এবং বডিতে বেরোনোর সময়ও অ্যানাল স্ফিংটার বলে একটা পেশি আছে, যে পেশিটাকে নিয়ন্ত্রণ করে থাকে, নিয়ন্ত্রণ করে থাকে। এবার আমাদের এখানে ডেন্টাল কেয়ার বলে একটা অপশন দিয়েছে, তো দেখে নেবো ডেন্টাল কেয়ার। যে টুথ ডিকে, ডেন্টাল কেয়ার, যে আমাদের দাঁতের ক্ষয় হয়ে দাঁতে পোকা লেগে যায়, যে আস্তে আস্তে কি হয়, দাঁতে যখন আমাদের ডেন্টাল কেয়ারের মধ্যে বা টুথ ডিকের মধ্যে যে ঘটনাটা হয়, আমাদের দাঁতের যে সাদা অংশটা, ওটাকে এনামেল বলা হয়। এনামেল বলা হয়। তো এই এই এনামেল যে অংশটা, এটা হচ্ছে আমাদের বডির মধ্যে সব থেকে মানে হার্ড পার্ট,
সব থেকে শক্ত অংশ যদি আমাদের বডির মধ্যে জিজ্ঞাসা করে তাহলে সেটা হচ্ছে এনামেল। তো যখন এটা কখন এই এনামেলের এই যে সফটনিংটা আস্তে আস্তে কি হয়, দাঁত ক্ষয় হতে থাকে। কখন হয় বলছে, ব্যাকটেরিয়া, আমরা কোনো যখন সুগার জাতীয় খাবার খাই, আমরা যখন সুগার জাতীয়, দেখো ইট বিগিনস when ব্যাকটেরিয়া অ্যাক্টিং অন সুগার। তো আমরা যখন সুগার জাতীয়, আমরা মিষ্টি খেলাম, একটা সুইট খেলাম, মিষ্টি খেলাম, তো মিষ্টি খাওয়ার সাথে সাথে মিষ্টি যখনই খেলাম, আমি সুগার খেলাম, তার সাথে ব্যাকটেরিয়া কি করে, কাজ করে। সুগার, তো সুগারটা খেলো, ব্যাকটেরিয়াও সুগার খেলো, ব্যাকটেরিয়া সুগার খাওয়ার পরে ওরা কি করে, ওদের এক্সক্রিয়েটারি প্রোডাক্ট হিসাবে অ্যাসিড উৎপন্ন করে। মানে ব্যাকটেরিয়া, আমি যে খাবারটা খেয়েছি আমার দাঁতের ফাঁকে থেকে গেছে খাবারটা কিছুটা অংশ, সেখানে সেই খাবারটা কে খাচ্ছে, ব্যাকটেরিয়া খাচ্ছে। ব্যাকটেরিয়া খেয়ে কি উৎপন্ন করলো, ওদের রেচন পদার্থ হিসাবে কি বের করছে, অ্যাসিড বের করছে। আর এই অ্যাসিডটা কি করবে, আমার দাঁতকে আস্তে আস্তে কি করবে, ডিমিনারেলাইজ করবে। মানে দাঁত, আরে ভাই এনামেলটা তো একটা মিনারেল দিয়ে তৈরি, একটা খনিজ পদার্থ দিয়ে তৈরি, তাহলে সেই অংশটা আস্তে আস্তে কি হবে, নষ্ট হতে থাকবে। দাঁতের এটা যে সাদা অংশটা আস্তে আস্তে চলে যাবে। এবং একটা পুরো ব্যাকটেরিয়াল একটা কলোনি তৈরি করবে, যে মাসেস অফ এ ব্যাকটেরিয়াল সেলস টুগেদার উইথ ফুড পার্টিকেল স্টিক টু দ্য টিথ অফ ফর্ম ডেন্টাল প্লেগ তৈরি করে। এই যে দেখো ডেন্টাল প্লেগ কাকে বলে, যে যখন একটা পুরো ব্যাকটেরিয়ার কলোনি তৈরি হয় তখন সেটাকে বলা হয় ডেন্টাল প্লেগ। Okay, saliva cannot reach the tooth surface to neutralize the acid as plaque covers the teeth. যদি ওটাকে করে নেয়, একবার কভার করে নেয়, সেখানে কিন্তু লালা রস কিচ্ছু করে রিমুভস দ্য প্লেগ বিফোর দ্য ব্যাকটেরিয়া প্রডিউস অ্যাসিড। তার মানে আমাকে ব্যাকটেরিয়া কাজ করার আগে দাঁতের যদি যত্ন নিতে চাই, তাহলে যে কোনো খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে আমাকে কি করতে হবে, কেন ব্যাকটেরিয়া যদি একবার কাজ করে ফেলে তাহলে মানে খাবারটা খেয়ে ফেলে, তাহলে তারা অ্যাসিড প্রডিউস করবে। ওকে, তারপরে আস্তে আস্তে কি করবে, এই যে দেখো যদি এটাকে আমরা ভালোভাবে চিকিৎসা না করি, মানে যে প্লেগটা ব্যাকটেরিয়াল যে ডেন্টাল প্লেগ হলো, এটা যদি আমরা না করি, আস্তে আস্তে সেখানে মাইক্রো অর্গানিজম বাসা বাঁধবে এবং আমাদের অনেক রকমের কি হবে, ইনফ্লেশন হবে, জ্বালা করবে, ইনফেকশন হবে দাঁতের মধ্যে, একেবারে রুট পর্যন্ত পৌঁছে যাবে, সেন্সেশন হবে ঠান্ডা বা গরম কিছু খেলেই, এই রকম ঘটনাগুলো হবে। অনেক কিছুই কভার করিনি, অনেক কিছুই লেফট থেকে গেছে, কিন্তু জাস্ট আমি যেহেতু আমার টার্গেট হচ্ছে বইটাকে কভার করা, সেই পার্সপেক্টিভে আমি এই জিনিসটাকে আলোচনা করছি। জাস্ট আমি কিছুক্ষণ আগেই বলেছিলাম যে লাইম ওয়াটারে যখন আমি করব, যে আমরা কেমিক্যাল রিয়াকশন চ্যাপ্টার, যে ক্যালসিয়াম অক্সাইড ছিল, ক্যালসিয়াম অক্সাইড সেটা জলে ডোবালে, যখন আমি ক্যালসিয়াম অক্সাইডকে ডুবিয়েছিলাম, পোড়াচুনকে যখন এতে ডোবানো হয়েছিল, তখন সেটা কি হয়েছিল, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি হয়েছিল। কি হয়েছিল, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, যেটাকে কলিচুন বলছিলাম। এবং এই কলিচুনে যখন ফু দিচ্ছিলাম পাইপের মাধ্যমে, আমি বলেছিলাম সেই জলটা ঘোলাটে হয়ে যাবে, জলটা ঘোলাটে হবে। কেন, কার্বন ডাইঅক্সাইডের সাথে রিয়াকশন করে কি হয়, একটা লেয়ার তৈরি করে, যেটার জন্য আমাদের কিন্তু ঘরগুলো বেশ পরিষ্কার হয়ে থাকে। এই দেখো ওয়াটারটা মিল্কি হয়ে যাবে, এটাও মনে রাখতে হবে যে আমরা এর মাধ্যমেই আমাদের প্রকাশিত হয়, যে আমরা শ্বাসকার্যের মাধ্যমে কি ছাড়ি, আমরা কার্বন ডাইঅক্সাইড ছাড়ি। ওকে, ডাইজেশন। এবার এখানে একটা কথা জাস্ট বলছি, যেটা যে জায়গাটাতে আমার কোষের মধ্যে চলে যায়, খাবারটা কোষের মধ্যে চলে যায়, কোষের মধ্যে যাওয়ার পরে কি হয় দেখো, জাস্ট এখানে the first step in the breakdown of the glucose 6 carbon molecule into 3 carbon molecule called pyruvate। এখানে আরেকটু উপরে জাস্ট একটু দেখে নিই, the cells provide energy for diverse organisms do this in the different ways. Some use oxygen to break down glucose। কিছু অর্গানিজম আছে যারা কি করে গ্লুকোজ, মানে একটা কোষের মধ্যে যখন খাবার পৌঁছেছে, মানে গ্লুকোজ পৌঁছেছে, এটাকে ভাঙার জন্য কি করে, অক্সিজেনকে ব্যবহার করে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে এবং জল উৎপন্ন করে। ওকে, সাম ইউজ অফ আদার পাথওয়েজ দ্যাট ডু নট ইনভলভ অক্সিজেন। এবার দেখো যে কিছু পদার্থ আছে, কিছু জীব আছে যারা অক্সিজেনকে ব্যবহার করে, অক্সিজেনকে ব্যবহার করে কি করে বলতো, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করছে, জল উৎপন্ন করবে, প্লাস হচ্ছে এটিপি উৎপন্ন হবে। ভালো কথা। এই অর্গানিজম বা এই জীবগুলোকে বলা হয় অ্যারোবিক অর্গানাইজেশন, অ্যারোবিক শোষণ, এটাকে অ্যারোবিক রেসপিরেশন বলা হয়। যেহেতু এটা অক্সিজেনের উপস্থিতিতে হলো, কিন্তু অক্সিজেনের মানে এই যে ফ্রি অক্সিজেন এর উপস্থিতিতে না হতেও পারে। অক্সিজেনের বলছে এখানে যেরকম
ডু নট ইউজ ইনভলভ অক্সিজেন, সেই ক্ষেত্রে কিন্তু ব্রেক ডাউন করলো, ফার্স্ট স্টেপ ইন দ্য ব্রেক ডাউন অফ দ্য গ্লুকোজ আর 6 কার্বন মলিকিউল ইনটু 3 কার্বন মলিকিউল কল্ড পাইরুভেট। তো সেই ক্ষেত্রে সেটা অ্যানোরোবিক রেসপিরেশন, তার মানে অক্সিজেনের যদি ব্যবহার হয় তাহলে সেটাকে বলবো সবাত শ্বসন, আর যদি অক্সিজেনের ব্যবহার না হয় তাহলে সেটাকে বলবো অবাত শ্বসন। জাস্ট এর সাথে আমি বলে দিলাম অবাত শ্বসন। আর এখানে যেটা বলা হয়েছে যে সমস্ত ইন অল কেসেস দ্য ফার্স্ট স্টেপ ইজ দ্য ব্রেক ডাউন অফ দ্য গ্লুকোজ। গ্লুকোজ কি হয়, আর 6 কার্বন মলিকিউল, মানে গ্লুকোন আমরা জানি গ্লুকোজের ফর্মুলা C6H12O6, এটা ভাঙে কি একটা 3 কার্বন বিশিষ্ট একটা কম্পাউন্ড যেটা হচ্ছে পাইরুভেটে প্রথমে কনভার্ট হয়, পাইরুভেট। কিন্তু এই গ্লুকোজ থেকে যে পাইরুভিক অ্যাসিড এই যে কনভার্টটা হয় অনেক সময় কিন্তু হতে পারে না, অনেক সময় অক্সিজেনের ডেফিসিয়েন্সি হলে হতে পারে না। কি হয়, এই দেখো এই প্রসেসটা কোথায় হয়, এই জিনিসটাও কিন্তু জিজ্ঞাসা করে যে একটা কোষ আমি যদি কোষ আঁকি, কোষের একটা নিউক্লিয়াস থাকে এবং নিউক্লিয়াসের বাইরে যে অংশটা সেটাকে সাইটোপ্লাজম বলে। তো এই যে গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিডে পরিণত হয়, আমি তো সোজাসুজি এখানে বলে দিয়েছিলাম কার্বন ডাই অক্সাইড হবে, জল হবে প্লাস এটিপি হবে, এত সোজা নয়, এখানে অনেক প্রসেস ইনভলভ হয়, এখানে ইন্টারনাল রেসপিরেশন শুরু হয়। তো এই যে পাইরুভিক অ্যাসিড এটা সাইটোপ্লাজমের মধ্যে হয়, তো এই কোশ্চেনটা জিজ্ঞাসা করে এবং এই পদ্ধতিটার নাম হচ্ছে গ্লাইকোলাইসিস। যদি আরো ক্লাস 11-12 পড়ো তাহলে এই গ্লাইকোলাইসিস সম্পর্কে পড়বে, যে পদ্ধতিতে গ্লুকোজ ভেঙে কিসে পরিণত হয়, পাইরুভিক অ্যাসিড। গ্লুকোজ ছিল 6 কার্বন বিশিষ্ট কম্পাউন্ড, এটা হচ্ছে 3 কার্বন বিশিষ্ট কম্পোনেন্ট, 3 কার্বন বিশিষ্ট কম্পোনেন্ট, তার মানে আরো একটা পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হবে। এবার এই পাইরুভিক অ্যাসিড কিসে পরিণত হয়, ইথানলে পরিণত হয় এবং কার্বন ডাই অক্সাইডে পরিণত হয়, কার্বন ডাই অক্সাইড। ওকে, এবং এই প্রসেসটা যদি ইস্টের ক্ষেত্রে হয় তাহলে আমরা কি বলছি, সন্ধান মানে ফার্মেন্টেশন বলছি, তাই তো, আমরা ফার্মেন্টেশন বলি যেখানে ইথানল এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। ওকে, যেহেতু অক্সিজেনের অনুপস্থিতিতে হচ্ছে তার মানে অ্যানোরোবিক রেসপিরেশন এটা। আর যদি এতে হয় দেখো ব্রেক ডাউন অফ এ পাইরুভেট, অক্সিজেনের উপস্থিতিতে কোথায় হয়, মাইটোকন্ড্রিয়া হয়, আর মাইটোকন্ড্রিয়াকে এই কারণে আমরা কি হয় যে আলটিমেট ব্রেকডাউনটা এখানে হয়, আর এর কারণ থেকেই ফলে কি হয়, এটিপিটা কিন্তু এই মাইটোকন্ড্রিয়ার মধ্যেই হয়, সাইটোপ্লাজমের মধ্যে নয়। ওকে, 3 কার্বন পাইরুভেট কি করছে, 3 মলিকিউল অফ এ কার্বন ডাই অক্সাইড, দ্য আদার প্রোডাক্ট ইজ ওয়াটার। ওকে, অক্সিজেনের উপস্থিতি এটাকে আমরা কি বলছি, অ্যারোবিক রিঅ্যাকশন। যে সবাত শোষণে যেটা হয় লট গ্রেটার দেন, যে সবাত শোষণে আমাদের অক্সিজেনের ব্যবহার হয় এবং এখানে অনেক বেশি এটিপি পাই, যেটা কিন্তু অবাত শোষণের ক্ষেত্রে এটিপি এনার্জি খুব কম হয়। জাস্ট এখানে একটা ছবির মাধ্যমে দেখানো হয়েছে, পাইরুভেট এখানে দেখানো হয়েছে যে অ্যানারোবিক পদ্ধতিতেও হতে পারে। যেমন দেখো পাইরুভিক অ্যাসিড কিন্তু একটা ল্যাকটিক অ্যাসিড হতে পারে, জাস্ট আমি এই ছবিটা থেকে বুঝিয়ে দিচ্ছি, এখান থেকে কিন্তু এই ছবিটা ভালো করে বুঝতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে এই ছবির পার্সপেক্টিভ। কি, গ্লুকোজ যেটা কোষের মধ্যে ছিল, কোষের আমরা জানি যে কোষ এটা হচ্ছে কোষ হয়, কোষের এটা হলো নিউক্লিয়াস, এর বাকিটা হচ্ছে সাইটোপ্লাজম। এই সাইটোপ্লাজমের মধ্যে কি হয়, এই গ্লুকোজটা যেটা আমরা ক্ষুদ্রান্তের মাধ্যমে শোষণ হয়ে রক্তের মাধ্যমে পরিবাহিত হয়ে কোষের মধ্যে আসার পরে সেই গ্লুকোজ কি হলো, সেই গ্লুকোজ পাইরুভিক অ্যাসিডে পরিণত হলো কার মধ্যে, সাইটোপ্লাজমের মধ্যে। তারপরে 3টা ঘটনা হতে পারে, অ্যাবসেন্স মানে অক্সিজেন নেই, সেটা কোথায়, ইস্টের ক্ষেত্রে হয়, এবং এই পাইরুভিক অ্যাসিড কিসে পরিণত হবে, ইস্টের ক্ষেত্রে, এটা কিন্তু বাকিদের ক্ষেত্রে না, ইস্টের ক্ষেত্রে এই পাইরুভিক অ্যাসিড পরিণত হয় ইথানল, কার্বন ডাই অক্সাইড এবং এটিপি। এনার্জি যেটা বলছে সেটা হচ্ছে এটিপি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এটাকে আমরা কি বলছি, এটা এই পদ্ধতিটার নাম হচ্ছে ফার্মেন্টেশন, বা বাংলায় বলতে গেলে সন্ধান প্রক্রিয়া। এবার এই পাইরুভিক অ্যাসিড যদি অক্সিজেন ঠিকঠাক ভাবে না পাই, কোষের মধ্যে অক্সিজেন নেই, যেমন হচ্ছে আমাদের মাসেল, আমাদের পেশি কোষগুলোতে
পেশি কোষগুলোতে অক্সিজেনের খুব অভাব থাকে। তো পেশি কোষের মধ্যে যখন অক্সিজেনের অভাব থাকে তখন কি হয়, অক্সিজেনের অনুপস্থিতিতে কি হয়, এই পাইরুভিক অ্যাসিড ল্যাকটিক অ্যাসিডে পরিণত হয়। আর ল্যাকটিক অ্যাসিডের টুকরোগুলো সাইজে বড় হয়, সাইজে বড় হয়। ফলে কি হয়, ল্যাকটিক অ্যাসিড আর মাইটোকন্ড্রিয়ার মধ্যে ঢুকতে পারে না। আর মাইটোকন্ড্রিয়ার মধ্যে ঢুকতে না পারার ফলে কি হয়, ল্যাকটিক অ্যাসিডগুলো পেশিকোষে জমতে থাকে। আর পেশিকোষে জমতে থাকার ফলে পেশি কি হয়, ক্লান্ত হয়ে যায়। এই কারণে আমরা অনেকক্ষণ কাজ করলে আমাদের কি আসে, ক্লান্তি আসে। তাহলে এখান থেকে আর একটা ইম্পর্টেন্ট, তাহলে আমাদের পেশি, আমরা ক্লান্ত কেন হয়ে পড়ি, তার কারণ পেশিকোষে ল্যাকটিক অ্যাসিড জমে যায়। ল্যাকটিক অ্যাসিড জমে গেলেই কিন্তু আমাদের পেশিকোষ ক্লান্ত হয়ে যাবে। তাহলে ক্লান্তিটা দূর কি হয়, আমরা কিছুক্ষণ বিশ্রাম নিলে অক্সিজেন সরবরাহটা বাড়ে এবং এই ল্যাকটিক অ্যাসিড আবার কিসে পরিণত হয়, পাইরুভিক অ্যাসিড, এবং অক্সিজেনের অ্যাভেলেবিলিটি হয় এবং সে মাইটোকন্ড্রিয়ার মধ্যে প্রবেশ করে এবং অক্সিজেনের প্রেজেন্সে এসে সে কি করে, কার্বন ডাই অক্সাইড, ওয়াটার এবং এনার্জি উৎপন্ন করে, এনার্জি উৎপন্ন করে। এখান থেকে একটা কথা বলবো যে এমন একটি পেশির নাম করো যে কখনো ক্লান্ত হয় না। আমাদের শরীরে সমস্ত কোষ ক্লান্ত হয়, কিন্তু এমন একটা কোষ আছে যেটা হচ্ছে ক্লান্ত হয় না, যেটা হচ্ছে কার্ডিয়াক মাসেল। ওকে, কার্ডিয়াক মাসেল মানে আমাদের হৃৎপেশি, আমাদের হৃৎপিণ্ডের যে পেশি, সেই পেশি কখনো ক্লান্ত হয় না। কেন, ও ক্লান্ত হলে আমরা শেষ, আমরা নেই। যতক্ষণ ও আছে ততক্ষণ আমরা আছি। কেন, তাহলে ল্যাকটিক অ্যাসিড কি ওখানে জমে না? ল্যাকটিক অ্যাসিড ওখানেও জমে, কিন্তু ল্যাকটিক অ্যাসিড জমার জন্য আমরা যদি ওই হৃৎপেশিগুলো দেখি, মাঝে মাঝে এরকম ফাঁকা ফাঁকা জায়গা থাকে ডিস্কের মতন, যেগুলোকে বলা হয় ইন্টারক্যালাটেড ডিস্ক। এই ডিস্কগুলো, ল্যাকটিক অ্যাসিডগুলো উৎপন্ন হলে এই ডিস্কগুলোর মধ্যে জমে যায়, এই ডিস্কগুলোর মধ্যে জমে যায়, ফলে পেশিকে প্রভাবিত করতে পারে না এবং পেশি প্রভাবিত হয় না। এবং যতদিন আমরা বেঁচে থাকি কিন্তু কাজ করতেই থাকে। আমি ঘুমাচ্ছি, যাই করছি, আমাদের হৃৎপেশি কি বন্ধ আছে? বন্ধ নেই। ও বন্ধ হলে আমি শেষ। ওকে, তাহলে এবার এত কিছু ঘটনা, এবং এই যে রেসপিরেশন, যে দ্য এনার্জি রিলিজ, সে এটাকে বলা হয় সেলুলার রেসপিরেশন। মানে কোষ থেকে শুরু করে, কোষের মধ্যে খাবারটা ঢুকলো, সেখান থেকে শুরু করে একেবারে এটিপি বেরোনো পর্যন্ত যে সময়, সেটা হচ্ছে সেলুলার রেসপিরেশন বা ইন্টারনাল রেসপিরেশন। ওকে, তো এই জিনিসটাকে আমরা এটিপিতে কনভার্ট হয়, এটিপিতে কনভার্ট হয়। এবার এটিপি জিনিসটা কি এখানে একটু আলোচনা করেছে, যে এটিপি হচ্ছে কারেন্সি। যে আমরা টাকা থাকলে, আমরা যেমন কোনো কিছু কিনতে গেলে আমাদের কারেন্সি দরকার, সেই রকম আমাদের কোষের কোনো রকম কাজ করতে গেলে এটিপি চাই। এটিপি চাই, মানে এটা হচ্ছে সেলের কারেন্সি। সেলের কারেন্সি। তো সেলের কারেন্সিতে এটিপি তৈরি হয় কি করে? অ্যাকচুয়ালি আমরা যে খাবারটা গ্রহণ করি, সেই খাবার থেকে শুধুমাত্র আমরা ফসফেটটাকে, তার মানে এডিপি কোষের মধ্যে থাকে, তার সাথে একটা ফসফেট, অ্যাডেনোসিন ডাইফসফেট, মানে দুটো ফসফেট অলরেডি আছে অ্যাডিনোসিন সাথে। অ্যাডেনোসিন কি একটা নাইট্রোজেন বেস, তার সাথে একটা ফসফেট যুক্ত হয়ে কি করে, এটিপি তৈরি করে, 3 কার্বন যুক্ত একটি কম্পোনেন্ট তৈরি করে। ওকে, কার্বন যুক্ত একটা কম্পোনেন্ট তৈরি হয়। তাহলে এটা হচ্ছে আমার এটিপি। তাহলে এটিপি জিনিসটা কি, ছোট্ট করে একটু আমি বলে দিলাম। এবার এখানে যেটা বলেছে ডিফিউশন হবে, এখানে যেমন আমাদের কয়েকটা পয়েন্ট আমাদের একটু মনে রাখতে হবে, যে রেসপিরেশনের ক্ষেত্রে বা আমাদের জাস্ট মনে রাখবো যেটা অ্যারোবিক রেসপিরেশন, মানে আমি কি বললাম, যেখানে অক্সিজেনের প্রয়োজন হবে সেই শ্বসনটাকে আমরা বলি অ্যারোবিক রেসপিরেশন। আর অ্যানারোবিক রেসপিরেশন যেখানে কিন্তু অক্সিজেনের প্রয়োজন হয় না, মানে অক্সিজেনের কোনো কম্পাউন্ডের দরকার, মানে ফ্রি অক্সিজেনের দরকার নেই। ফ্রি অক্সিজেনের দরকার নেই। তো সেই ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন আর এক্সচেঞ্জড ইলস। এবার এখানে বলা হয়েছে যে অ্যাট নাইট, রাত্রের বেলায়, when there is no photosynthesis, ফটোসিনথেসিস হয় না, আমরা জানি সালোক সংশ্লেষ হয় না, তো কার্বন ডাইঅক্সাইড অ্যাক্টিভিটি গোয়িং অন, ফলে কার্বন ডাইঅক্সাইড যে বেরিয়ে যাচ্ছে, তার মানে গাছ কি করছে, গাছ কার্বন ডাইঅক্সাইড, মানে আমরা ফটোসিনথেসিস হচ্ছে না, ফটোসিনথেসিস হচ্ছে না মানে কার্বন ডাইঅক্সাইডের ইউজ হচ্ছে না, ফলে নেচারে যা কিছু আসছে, যে দিনের বেলায় কি হয়,
ডিউরিং রেসপিরেশন ইজ ইউজড আপ, যে আমরা দিনের বেলায় যে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় সেটা গাছ শোষণ করে নেয়, কিন্তু রাত্রিবেলায় যে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় সেটা তো শোষণ করে না। ওকে, সেটা তো শোষণ করে না। তো এই কারণে আমাদেরকে রাত্রিবেলায় যাতে এটা না হয় জেনারেটেড, অ্যানিমালস হ্যাভ ডিফারেন্ট অর্গানস ফর দ্য আপটেক অফ অক্সিজেন ফ্রম দ্য এনভায়রনমেন্ট। কার্বন ডাইঅক্সাইড প্রোডাকশন করছে। টেরেস্ট্রিয়াল অ্যানিমালস ক্যান ব্রিথ অক্সিজেন ইন দ্য অ্যাটমসফিয়ার। তো অ্যামাউন্ট অফ ডিজলভড অক্সিজেন মানে যে অক্সিজেনটা কোনো পদার্থের সাথে মিশে আছে এবং জলের সাথে ডিজলভড অক্সিজেন থাকে। ব্রিদিং অ্যাকোয়াটিক, যারা হয়তো মানে জলে যে সমস্ত প্রাণীগুলো থাকে ওরা কিন্তু যে অক্সিজেনগুলো নেয় তারা কিন্তু ডিজলভ অক্সিজেন। জাস্ট এখানে একটা পয়েন্ট যদি দেখো, যে অ্যাকোয়ারিয়ামে যে ফিশ থাকে তারা কিন্তু বায়ু থেকে অক্সিজেন নেয় না, তারা কিন্তু তাদের গিলের মাধ্যমে কি করে, যে ডিজলভ অক্সিজেন থাকে তারা সেই অক্সিজেনটাকে কি করে, গ্রহণ করে। তারা সেই অক্সিজেনটাকে গ্রহণ করে। টেরেস্ট্রিয়াল অর্গানিজমটা কি করে অক্সিজেন গ্রহণ করে সেই জিনিসটা এখানে বলেছে। জাস্ট এখানে একটা মোর টু নো আমরা একটু জানবো ফ্যাক্টটা, যে যখন টব্যাকো ডিরেক্টলি কি করা হচ্ছে, ইউজিং টব্যাকো ডিরেক্টলি অর এনি প্রোডাক্ট অর টব্যাকো, যখন একটি সিগার ফর্মে অথবা সিগারেটের ফর্মে, বিড়ি অথবা হুক্কা অথবা গুটকা এইগুলো কিন্তু আমরা গ্রহণ করি, এটা তো হার্মফুল। কমনলি অ্যাফেক্ট যে অঙ্গগুলোকে আমাদের এইগুলো টব্যাকো যদি নিই, অ্যাফেক্ট করে আমাদের জিভকে, আমাদের লাংসকে, আমাদের হার্টকে, আমাদের লিভারকে। স্মোকলেস টব্যাকো ইজ দ্য অলসো মেজর রিস্ক ফ্যাক্টর ফর হার্ট অ্যাটাক। ওকে, স্মোকলেস টব্যাকো, যখন আমি স্মোক নিচ্ছি না তার মানে বিশেষ করে আমি বাইরে বের করছি না, পুরোটাই আমার বডির মধ্যে চলে যাচ্ছে। আমি খাচ্ছি, তামাক খাচ্ছি, তার মানে তামাক যখন খাচ্ছি তার মানে বিশেষ করে হার্ট অ্যাটাক, পালমোনারি ডিজিজ, পালমোনারি মানে ফুসফুস সংক্রান্ত যে সমস্যাগুলো, ক্যান্সারের বিভিন্ন রকম ফর্ম তৈরি হবে। ওরাল ক্যান্সার, যেমন ডিউ টু এই যে টব্যাকো খাওয়ার জন্য বা গুটকা খাওয়ার জন্য, এটা কিন্তু একটা বলতে পারি আমরা। তাহলে এই রেসপিরেটরি সিস্টেম সম্পর্কে, যে রেসপিরেশনটাকে তো আমরা নিচ্ছিলাম, তাহলে এই প্যাসেজটা যাচ্ছে কি করে বডির মধ্যে যে আমাদের আছে, তো এখান থেকে আমি শুরু করব। যে হিউম্যানসের ক্ষেত্রে আমরা যে শ্বাসটা নিই, নাকের যে ছিদ্রটা সেটাকে আমরা নস্ট্রিল বলে থাকি, এবং নস্ট্রিলের মধ্যে যদি দেখি তাহলে দেখা যাবে যে এখানে কি রয়েছে, হেয়ার রয়েছে। এই হেয়ার কি করে, যখন আমরা শ্বাস নিই, শ্বাস নেওয়ার সময় কি হয়, শ্বাস নেওয়ার সময় এয়ারটাকে ফিল্টার করে নেয়। এয়ারটাকে ফিল্টার করে নিতে কি করে, এই চুলগুলো সাহায্য করে। এবং তার সাথে সাথে আমরা যদি দেখি ভেতরের দিকে এক রকমের মিউকাস থাকে এবং এই মিউকাসটাও কিন্তু এই ফিল্টারে সাহায্য করে। অনেক ডাস্ট পার্টিকেল আছে যেটা কিন্তু হেয়ারগুলো করলো, এবং অনেক ডাস্ট পার্টিকেল এই মিউকাসের সাথে মিশে গিয়ে তাকে ভেতরে ঢুকতে কি করছে, বাধা দিচ্ছে। ওকে, বাধা দিচ্ছে। তো এখান থেকে মানে নস্ট্রিল থেকে শুরু করে এবার কি হবে, এয়ার পাস করবে কোথায়, থ্রটে, গলায় পাস করবে, তারপরে লাংসে চলে যাবে। এবং রিংস অফ কার্টিলেজ আর প্রেজেন্ট ইন দা, গলাতে কার্টিলেজের এরকম করে গোল গোল কি আছে, রিংস আছে, এরকম করে গোল গোল রিংস আছে। এবার এখানে কার্টিলেজের রিংসটা না হয়ে অন্য কিছু তো হতে পারতো। এই কার্টিলেজ মানে হচ্ছে এমন একটা হাড় যে হাড়টা হচ্ছে ফ্লেক্সিবল হয়। আবার যদি মানে মানে বোন থাকতো, মানে ডিরেক্টলি যদি বোন থাকতো তাহলে কিন্তু সেটা ফ্লেক্সিবল হতো না। যে কখনো মানে দিস এনসিওর, মানে কার্টিলেজের ফলে, কার্টিলেজ আছে বলে মাসেল যদি হতো তাহলে কোল্যাপস হয়ে যেত। তাহলে কার্টিলেজ এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যে আমাদের যে ট্র্যাকিয়া যেটাকে বলা হয়, সে ট্র্যাকিয়াটা কার্টিলেজের কেন হয়, যাতে কোল্যাপস না হয়, যাতে মানে ব্লক না হয়ে যায় রাস্তাটি, সেই জন্য এটাকে কার্টিলেজের হয়ে থাকে। জাস্ট এই ছবিটাতে দেখলেই বুঝবে তুমি, ন্যাসাল প্যাসেজ রয়েছে, এটা আমাদের মুখ। ওকে, তারপরে এই যে ফ্যারিংস রয়েছে, তারপরে এই যে ল্যারিংস। ওকে, এবং তারপরের অংশ যেটা ট্র্যাকিয়া, যেটা কতগুলো রিং এর মতো দেখতে পাচ্ছি আমরা এখানে, এই রিং, এবং এটা কি দিয়ে তৈরি, কার্টিলেজ দিয়ে তৈরি। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। তার সাথে সাথে এরপরে দেখবো যে দুটো পার্ট, যখন ট্র্যাকিয়া কি হচ্ছে, আলাদা হয়ে যাচ্ছে, এই রকম দুটো পার্টে বিভক্ত হয়ে যাচ্ছে,
একটা চলে যাচ্ছে, একটাকে আমরা কি বলছি, ব্রঙ্কাই বলছি। ব্রঙ্কাই আবার কি ছোট ছোট শাখা প্রশাখা বিভক্ত হচ্ছে, সেটাকে ব্রঙ্কিউলস বলছি। এবং ব্রঙ্কিউলস এর যে এন্ড, সেটাকে আমরা অ্যালভিওলাই বলছি। অ্যালভিওলাই। এবং এর ওপরের অংশটাতে আমাদের কি রয়েছে, এই রকম একটা মানে একটা ঠিক মনে হচ্ছে নেটের মতো করে এরকম করে লাগানো রয়েছে রিবস। এইগুলোকে আমরা অস্থি পাঁজর বলছি বা পাঁজর বলছি, যাই হোক। তো সেখানে এই জিনিসগুলো আসছে। এবার যদি দেখি যে লাংসের ভেতরে প্যাসেজ যাচ্ছে, তা প্যাসেজ ডিভাইডেড স্মলার এবং স্মলার টিউবসে পরিণত হচ্ছে বেলুনের মতো পদার্থে। আমরা বলেছি যে ট্র্যাকিয়ার একবারে শেষ প্রান্তটা, মানে একেবারে ব্র্যাঙ্কিওলসের শেষ ভাগটা, যেটাকে আমরা অ্যালভিওলাই বলে থাকি। হ্যাঁ, মানে একেবারে ফুসফুসের একেবারে। এবং অ্যালভিওলাইয়ের মধ্যেই কিন্তু, মানে আমরা যদি এই ছবিটা দেখি, এই যে অ্যালভিওলাই কিরকম দেখতে, এরকম বেলুনের মতো দেখতে, এবং এই বেলুনের মতো দেখতে অ্যালভিওলাই, এটার মধ্যেই কিন্তু এটা যদি আমি বড় করে ছবি আঁকি, এর মধ্যে কি আছে, অক্সিজেন আসে এবং কার্বন ডাইঅক্সাইড। এর মধ্যেই কিন্তু অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইডের অক্সিজেন গুলো শরীরের মধ্যে পাঠিয়ে দেয়, কোষে কোষে পাঠিয়ে দেয়, আর কার্বন ডাইঅক্সাইডটাকে বের করে দিয়ে মুখের মাধ্যমে বের করে দেয়। তো এই অ্যালভিওলাইটাই মেন। তো অ্যালভিওলাই প্রোভাইড আ সারফেস ওয়্যার দ্য এক্সচেঞ্জ, যেখানে কি হয়, গ্যাসের আদান প্রদান হয়ে থাকে, এবং অ্যালভিওলাইয়ের গায়ে যদি দেখো প্রচুর পরিমাণে ব্লাড ভেসেল ছড়িয়ে ছিটিয়ে থাকে। কেন? তাহলেই তো গ্যাসের এক্সচেঞ্জটা কার সাথে করবে? ফুসফুসের যে অ্যালভিওলাই আছে, তারা গ্যাসের আদান প্রদান কার সাথে করবে? ব্লাড ভেসেলের সাথে করবে। এক্সটেন্সিভ নেটওয়ার্ক অফ এ ব্লাড ভেসেল রয়েছে। আর তো আমরা যেই মাত্র তাহলে উই লিফট আওয়ার রিবস, তো যখন আমরা শ্বাস নিই তখন আমাদের যে রিবস গুলো আছে, পাঁজর গুলো আছে, সেইগুলো ফুলে ওঠে এবং ফ্ল্যাটেন। এবং আমাদের ডায়াফ্রামটা কি হয়, ডায়াফ্রামটাও কিন্তু আমরা যখনই শ্বাস নেব, ডায়াফ্রামটা নিচের দিকে চলে যাবে। Cavity becomes larger, cavity, because of air is sucked into the lungs and fills the expanded alveoli. Blood brings carbon dioxide from the chest of the body for release into the alveoli. তো পুরো বডি থেকে কি করে, পুরো বডির যে কোষগুলো আছে তারা কি করে, কার্বন ডাইঅক্সাইড ছাড়ে। কেন? আমরা জানি শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। তাহলে শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, সেই কার্বন ডাইঅক্সাইডটা বহন করে অ্যালভিওলাইয়ের কাছে নিয়ে আসে। আর কে নিয়ে আসে সেটা আমি জাস্ট একটু পরেই বলবো। অ্যালভিওলাইয়ের কাছে, অ্যালভিওলাই কি করলো, কার্বন ডাইঅক্সাইডটাকে নিল, আর অ্যালভিওলাইয়ের মধ্যে যে অক্সিজেন ছিল তাকে, মানে ব্লাড ভেসেলকে অক্সিজেন গুলো দিয়ে দিল। সেই অক্সিজেনটা নিয়ে চলে গেল কোথায়, কোষে কোষে চলে গেল। এই তো ব্লাড ব্রিংস কার্বন ডাইঅক্সাইড কোথা থেকে, বডি থেকে। বডি থেকে, এবং ছেড়ে দিল কোথায়, অ্যালভিওলাইকে। এবং অ্যালভিওলাইয়ের মধ্যে যে অক্সিজেন ছিল, সেই অক্সিজেনকে ব্লাড কি করলো, নিল নিজে, এবং কোথায় নিয়ে চলে গেল, সেলের মধ্যে নিয়ে চলে গেল। সেলের মধ্যে নিয়ে চলে গেল। এই যে ঘটনাটা, মানে সেল পর্যন্ত নিয়ে যাওয়া পর্যন্ত, এটাকে বলা হয় এক্সটার্নাল রেসপিরেশন। যেটা আগে আমরা পুরোটাই রেসপিরেশন বলতাম, কিন্তু এখন বিজ্ঞান অনেক উন্নত হয়েছে না, এটাকে পুরোপুরি এক্সটেনশন। এখানে কিন্তু আমাদের মেন পার্ট নয়, মেন পার্ট কিন্তু ইন্টারনাল রেসপিরেশনে হয়। ওকে, টু রিলিজ। তো বডি এবার লার্জ ডিফিউশন প্রেসার অ্যালোন ক্যান নট বি টেক কেয়ার অফ ডিএফএ লেভেল। তো এবার এই জায়গাতে আমরা যখন যাব, যে এই যে প্রসেসটা কন্টিনিউ কিন্তু হতে থাকে, বলছে যে বডি সাইজ, যখন একটা প্রাণীর বডি সাইজ বিশাল বড়, তখন শুধুমাত্র ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে এই যে গ্যাসের আদান প্রদান অ্যালোন ক্যান নট টেক কেয়ার অফ অক্সিজেন ডেলিভারি, যে সমস্ত পার্টে শুধু গ্যাসের মাধ্যমে, ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে অক্সিজেন সাপ্লাই সম্ভব নয়। তখন কি হয়, আমাদের রেসপিরেটরি পিগমেন্ট আমাদের দরকার লাগে। আমি জাস্ট এই পয়েন্টটা বলার জন্য অপেক্ষা করছিলাম। এবং এইরকমই একটা রেসপিরেটরি পিগমেন্ট হচ্ছে হিমোগ্লোবিন। ওকে, হিমোগ্লোবিন ওয়ান মলিকিউল, মানে একটা হিমোগ্লোবিন মলিকিউল 4 অণু অক্সিজেন ক্যারি করতে পারে। এটাও ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যে একটা হিমোগ্লোবিন মলিকিউল কত অণু অক্সিজেন ক্যারি করতে পারে, সেটা হলো 4 অণু অক্সিজেন ক্যারি করতে পারে।
সে কি করছে, অক্সিজেন কোথা থেকে লাংস থেকে নিচ্ছে এবং ক্যারি করে কোথায় নিয়ে যাচ্ছে, টিস্যুতে নিয়ে যাচ্ছে, টিস্যুতে নিয়ে গিয়ে ছেড়ে দিচ্ছে। এবং কে করছে, এটা হিমোগ্লোবিন। এবং যখন এটা অক্সিজেন ক্যারি করে নিয়ে যাচ্ছে, এই হিমোগ্লোবিনের নাম হচ্ছে অক্সি হিমোগ্লোবিন। আর কোষের কাছে যখন গেল, অক্সিজেন দিল কোষকে, আর কোষের কাছ থেকে যে কার্বন ডাইঅক্সাইড ছিল কোষের মধ্যে বর্জ্য পদার্থ হিসাবে, ওটাকে নিয়ে আসলো, যে তার নাম হচ্ছে কার্বক্সি হিমোগ্লোবিন। তাহলে অক্সিজেন যে নিয়ে যাচ্ছে কোথা থেকে, লাংস থেকে সেলের মধ্যে, সে হচ্ছে অক্সি হিমোগ্লোবিন। আর সেল থেকে লাংসে যে কার্বন ডাইঅক্সাইড নিয়ে আসতে, তার নাম হচ্ছে কার্বক্সি হিমোগ্লোবিন। ওকে, কার্বক্সি হিমোগ্লোবিন। ওকে, তাহলে মানুষের ক্ষেত্রে আমরা দেখলাম। তাহলে এই রেড ব্লাড মানে এই হিমোগ্লোবিন কার মধ্যে থাকে, আমাদের আরবিসির মধ্যে থাকে। রক্তের যে কোষ কণিকা আরবিসি, রেড ব্লাড কর্পাসেল, তার মধ্যে হিমোগ্লোবিন থাকে। এবং এই হিমোগ্লোবিন কি দিয়ে তৈরি, হিমোগ্লোবিন আয়রন দিয়ে তৈরি। কি দিয়ে তৈরি, আয়রন। আর আয়রনের কালার কি হবে, আয়রনের কালার হচ্ছে রেড অথবা কিছুটা হলেও ব্রাউন। হ্যাঁ, ব্রাউন হয়। আর যেহেতু আরবিসির মধ্যে হিমোগ্লোবিন থাকে, তাই আরবিসির কালারটা কি হয়ে যায়, রেড হয়ে যায়। তার মানে দেখো কতগুলো কোয়েশ্চেন হয়ে গেল এখানে। ওকে, তো এবার কার্বন ডাইঅক্সাইড বলছে যে জলে বেশি ডিজলভ হতে পারে অক্সিজেনের তুলনায়, ফলে ব্লাডের মাধ্যমে ডিজলভ ফর্মে কার্বন ডাইঅক্সাইডটা বেশি ট্রান্সপোর্টেড হয়ে থাকে। এবার এখানে একটা জিনিসটা আমি বলবো যে স্মোকিং টু ইনজুরিয়াস টু হেলথ, অবশ্যই। যেমন লাংস ক্যান্সার, যে আমাদের পৃথিবীর মধ্যে যত প্রবলেম তার মধ্যে একটা হচ্ছে মেজর প্রবলেম, মেজর প্রবলেম, যে স্মল হেয়ার লাইক আমরা সিলিয়া বলে থাকি, যে আমাদের রেসপিরেটরের উপর অংশ মানে ট্র্যাকিয়া যদি বলি বা ব্রঙ্কাই বলি, সেইগুলোর উপরের দিকে কিয়াতে হেয়ারের মতো প্রজেকশন থাকে, সিলিয়া, যেগুলোকে সিলিয়া বলা হয়। এই সিলিয়াগুলো যখন এয়ার মানে হাওয়াটা আসে, তখন কি করে, জার্মস গুলো বা হাওয়ার সাথে তো অনেক জার্মস আছে, ডাস্ট পার্টিকেল আছে, সেইগুলোকে কিন্তু বের করে। হুম, ওকে। আর যখন আমি স্মোকিং করি, তার মানে আমার এই সিলিয়াগুলো আমাকে সাহায্য করছে আমাকে বেঁচে থাকতে, আমাকে জার্মসের ডাস্ট গুলো থেকে। কিন্তু যখন আমি স্মোক করব, তখন কি হবে, এই সিলিয়াগুলোকে আমি মেরে ফেলছি, ডিস্ট্রয় করে ফেলছি। তার মানে আমার ফিল্টারের কাজটা করতে পারবে না। আর যখন করতে পারবে না, তখন কি হবে, ডাস্ট পার্টিকেল গুলো আমার লাংসে ঢুকবে, এবং লাংসে ঢুকলে সেখান থেকে লাংস ক্যান্সার, ইনফেকশন, কফ, এইরকম ঘটনাগুলো ঘটবে, এরকম ঘটনাগুলো ঘটতে থাকবে। এবার এখানে একটা জিনিস বলা হয়েছে যে অ্যালভিওলার যে সারফেস, অ্যালভিওলার সারফেস আমার দরকার নেই এটা যদিও, যে সারফেসের মধ্যেই এটা প্রসেসটা হয়ে থাকে। এই ছিল আমাদের রেসপিরেশন এবং ডাইজেশন টপিক। এরপরে হচ্ছে ট্রান্সপোর্টেশন, যে যে পরিবহনটা, যে আমাদের দেখলাম যে দুটো সিস্টেম দেখলাম, যে অক্সিজেনের পরিবহন লাংস থেকে কোথায় হচ্ছে, কোষ পর্যন্ত। আবার কোষ থেকে কার্বন ডাইঅক্সাইড বয়ে নিয়ে আসছে কোথায়, লাংসে। অথবা খাওয়ারকে, আমাদের যে খাদ্যবস্তু যেটা শোষণ হলো ইন্টেস্টাইন থেকে কোথায়, কোষের মধ্যে নিয়ে যাচ্ছে ব্লাডের মাধ্যমে। তাহলে এই কাজগুলো করছে কারা, এই ট্রান্সপোর্টেশনটা হচ্ছে কি করে, সেটা অলরেডি আমি আলোচনার সাপেক্ষে বলে ফেলেছি। তো এই ট্রান্সপোর্টেশনে এবার হচ্ছে কার মাধ্যমে, ব্লাডের মাধ্যমে হচ্ছে। আর ব্লাডের মিডিয়েটর হিসেবে মেন কাজ করছে কে, আমাদের হার্ট কিন্তু সেখানে একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে থাকে। তাহলে সে রোলটা কি, ইম্পর্টেন্ট রোলটা কি প্লে করছে, তাহলে এই একটা ছবি দেখতে পাচ্ছি, একটা হিউম্যান হার্টের ছবি। তাহলে হার্ট হচ্ছে একটা মাসকিউলার অর্গান। হার্টটা কি একটা মাসকিউলার অর্গান, যে যেখানে কি হচ্ছে, অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড আমাদের বডির মধ্যে মানে কোষ থেকে কোষে যাচ্ছে, এবং কোষ থেকে কার্বন ডাইঅক্সাইড সবটাই কিন্তু মেন রোল প্লে করছে কে, এ হার্টটা মেন প্লে করছে, মেনলি রোল প্লে করছে। তো এখানে অনেকগুলো ভেন্স রয়েছে, এবং ভেন্স গুলোর ইম্পর্টেন্ট এখান থেকে কোয়েশ্চেন এসে থাকে। এই ভেন্স গুলো থেকে বিশেষ করে আমরা যদি পার্ট দেখি, চারটা পার্ট রয়েছে হার্টের। চারটা পার্ট কি বলছি, দেখো এই উপরের আমরা যদি এইভাবে ভাগ করে দিই,
ভাগ করি, তাহলে উপরের যে পার্ট সেটা বলা হয় অ্যাট্রিয়াম বলা হয়, আর নিচের পার্টটাকে ভেন্ট্রিকল বলা হয়। হ্যাঁ, তো অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকল, বাংলায় যদি বলি একটা অলিন্দ আর একটা হচ্ছে নিলয়। হ্যাঁ, তার মানে নিচের অংশটাকে নিলয় বলছি, উপরের অংশটাকে অলিন্দ বলছি। হুম, তো ডান অলিন্দ। তো ওপরের এই যে অংশটা দেখতে পাচ্ছি, এই ছবিটাকে আমরা জাস্ট, ছবিটা যেটা হয় সেটা হচ্ছে জাস্ট উল্টো হবে। আমরা যে ছবিটা আমাদের ডান হাতের দিকটা কিন্তু এটা হবে লেফট, আর এটা আমি যদি ছবিটা ওই দিকে যদি করে দেখি তাহলে কিন্তু ঠিক একই রকম হচ্ছে। তো এটা হচ্ছে ডান অলিন্দ, এটা হচ্ছে বাম অলিন্দ, এটা হচ্ছে ডান নিলয়, এটা হচ্ছে বাম নিলয়। হলো দুটো। আমি সহজ করে যদি একটা ছবির মাধ্যমে দেখাচ্ছি, জাস্ট এইরকম করে একটা ছবি আঁকলাম, আর চারটা পার্ট আছে, চারটা পার্ট। তার মানে এটা হচ্ছে রাইট, এটা হচ্ছে রাইট অ্যাট্রিয়াম, এটা হচ্ছে লেফট অ্যাট্রিয়াম, এটা হচ্ছে রাইট ভেন্ট্রিকল, এটা হচ্ছে লেফট ভেন্ট্রিকল, এরকম চারটা পার্ট আছে। সহজ কথায় যদি বোঝাতে যাই, তাহলে চারটা পার্ট, এই চারটা পার্টের মধ্যে আমাদের ব্লাড এসে পৌঁছায়, বলছে যে ভেনা কেভা ফ্রম লোয়ার বডি। হ্যাঁ, ভেনা কেভা, তার মানে আমার বডির, মানে আমার হার্টটার ছবি যদি দেখি, আমার বুকের মধ্যে হার্ট আছে, আমি জাস্ট ছবিটাতে, এখানে একটা ছবি আছে কি, হুম হুম তো আমার বুকের মধ্যে যে পার্টটা আছে, আমার বুকের যে অংশটাতে হার্ট আছে, তার নিচের অংশটা যদি ভাবি, যে নিচের অংশতে রক্ত এসে পৌঁছায়, নিচের অংশ মানে পায়ের থেকে, আমার হাঁটুর কাছ থেকে, বা কোমরের কাছ থেকে, বা পেটের কাছ থেকে, এইগুলো থেকে যে রক্তগুলো এসে পৌঁছাবে আমার আহ অলিন্দে মানে রাইট অ্যাট্রিয়ামে, কার মাধ্যমে? এই ভেনা কেভা। হুম এই হচ্ছে লোয়ার ভেনা কেভা। আর উপরের অংশ মানে মাথা, ঘাড়ের, আমার হাতের, এইগুলো থেকে ব্লাড এসে পৌঁছাবে কার মাধ্যমে? আপার ভেনা কেভার মাধ্যমে এসে উপর থেকে এসে পৌঁছাচ্ছে, আর এটা নিচে থেকে এসে, ভালো কথা, মানে পুরো বডি থেকে আমার ব্লাড এখানে এসে পৌঁছালো, এখানে এসে পৌঁছালো। যেই মাত্র এখানে পৌঁছালো, এখানে কি হবে? এটা ভরতে থাকবে, তার মানে এই কম্পার্টমেন্টটা ভরতে থাকবে। কম্পার্টমেন্টটা ভরে যাওয়ার পরে এখানে যে ঘটনাগুলো ঘটবে দেখো, জাস্ট আমি অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড হ্যাভ টু বি ট্রান্সপোর্টেড, তাহলে এখানে জাস্ট এখানে মিক্স হচ্ছে, মিক্সিং আপ উইথ দ্য ব্লাড কন্টেনিং কার্বন ডাইঅক্সাইড, চেম্বার টু প্রিভেন্ট দ্য অক্সিজেন রিচ ব্লাড মিক্সিং আপ, প্রিভেন্ট করছে। হ্যাজ টু বি রিচ দ্য লাংস ফ্রম কার্বন ডাইঅক্সাইড টু দ্য রিমুভড। ওকে, কি বলেছে? দ্য কার্বন ডাইঅক্সাইড রিচ ব্লাড হ্যাজ টু বি রিচ দ্য লাংস ফর দ্য কার্বন ডাইঅক্সাইড হ্যাজ টু, অ্যান্ড দ্য অক্সিজেনেটেড ব্লাড ফ্রম দ্য লাংস হ্যাজ টু বি ব্রট ব্যাক টু দ্য হার্ট। তার মানে সহজ কথায় যদি আমি বলি, আমি একটা ছবি আঁকছি, এখানে আমি একটা লাংস এর ছবি আঁকলাম, এটা হচ্ছে আমার কি লাংস। তার মানে অ্যাকচুয়ালি কথা হচ্ছে পুরো বডি থেকে যে ব্লাডটা আসছে, পুরো বডি থেকে যে ব্লাড আসছে সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড মিক্সড ব্লাড, কার্বন ডাইঅক্সাইড, তাহলে সেই ব্লাডটা থেকে সে কার্বন ডাইঅক্সাইড মিক্স, আর পুরো বডিতে যে ব্লাডটা যাবে আমার, সেই ব্লাডটা অক্সিজেনেটেড ব্লাড হওয়া উচিত। আর সেই কাজটা কে করছে? সেই কাজটা ফিল্টারের কাজটা করছে হার্ট করছে। হুম সেই কাজটা কিন্তু হার্ট করছে। আমার এখানে এসে পৌঁছালো, তো এই জায়গাতে যখনই আমার পুরো শরীর থেকে এখানে কিন্তু একবারে দূষিত রক্ত এসে পৌঁছাচ্ছে, দূষিত রক্ত পৌঁছে আমার চলে যাবে কোথায়? দূষিত রক্ত পৌঁছে আমার চলে যাবে, এখানে একটা ভালভ আছে, এই ভালভটার উপরে প্রেসার পড়বে, ভালভটার উপরে, ভালভটা হচ্ছে ওয়ান ওয়ে ভালভ, ভালভটা যেই মাত্র প্রেসার পড়বে ভালভটা ওপেন হয়ে যাবে, এবং পুরো ব্লাড এখানে চলে আসবে কোথায়? রাইট ভেন্ট্রিকল। তার প্রথমে কোথায় গেল? রাইট অ্যাট্রিয়ামে গেল, তারপর রাইট ভেন্ট্রিকল। রাইট ভেন্ট্রিকল থেকে এবার রক্তটা কোথায় যাবে? রক্তটা এবার চলে যাবে আমাদের এখানে, এখানে যদি এই জায়গাটা ভালো করে একটু দেখি, একটু মিটিয়ে নিই, তো পুরো শরীর থেকে আমাদের রক্ত আসছে কিন্তু, পুরো শরীর থেকে, তাহলে অক্সিজেনেটেড, pumped into the rest of the body. We can follow the process step by step. তো oxygen rich blood from the chamber of the heart on the left, okay, left side, left atrium. Atrium relax when it collecting, যখন ব্লাড নিল এটাকে বলা হয় রিল্যাক্সেশন, যখন নিচ্ছে তার মানে সে ফুলে আছে, রিল্যাক্সেশন। যেই মাত্র পুরোপুরি ব্লাড পুরো শরীর থেকে আসলো, তো তখন ওর কি হবে? কন্ট্রাকশন হবে, সেই ব্লাডটা চলে যাবে কোথায়?
আমার আমার চলে যাবে, সেই ব্লাডটা চলে যাবে কোথায়, রিল্যাক্সিং, সো দ্যাট ব্লাড ইজ ট্রান্সফার্ড টু ইট when the muscular left ventricle contract in its turn। তার মানে যখন আমার লেফট ভেন্ট্রিকল রিল্যাক্স সো দ্যাট দ্য ব্লাড ইজ ট্রান্সফার্ড টু ইট, তার মানে কোথা থেকে ব্লাড চলে আসলো, রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকলে ব্লাড চলে আসলো, ভেন্ট্রিকলে ব্লাড চলে আসলো। Okay, muscular ventricle contract in turn, the blood is pumped out to the body. Deoxygenated blood comes from the body to the upper chambers on the right and the right atrium. So it relaxes. As the right atrium contract, the corresponding lower chamber, the right ventricle dilate হবে এবং পুরো ব্লাড চলে আসলো কোথায়, রাইট ভেন্ট্রিকলে ব্লাড চলে আসলো। ওকে, ঠিক একই রকম ভাবে এ তো পাম্প করবে, ওকে, হুইচ ইন টার্নস পাম্পস ইট টু দ্য লাংস ফর অক্সিজেনেশন, সেই ব্লাডটাকে ও পাঠিয়ে দিল কোথায়, লাংসে পাঠিয়ে দেবে। তো এই যে এখানে যখন এই চেম্বারটাতে এসছে, এ কি করবে, একটা এরকম একটা ভালভ আছে এখানে, এগুলো এই যে ভালভগুলো এগুলো সেমিলুনার ভালভ বলে। এই ভালভটা যে দেখতে পাচ্ছ বড় একটা পাইপের মতো যেটা চলে যাচ্ছে, বড় একটা পাইপের মতো চলে যাচ্ছে, এই পাইপটা উপরে চলে যাবে, এই পাইপটা, এই যে পাইপটা দেখা যাচ্ছে না অ্যাকচুয়ালি, এই পাইপটা চলে গেল কোথায়, তার মানে এই পাইপটা চলে গেল পালমোনারি আর্টারি, আর্টারি, পালমোনারি আর্টারি, আর্টারিরা সবসময় মনে রাখবে ধমনী আর একটা ভেন, সবসময় বিশুদ্ধ রক্ত পরিবহন করে কে, ধমনী, কিন্তু পালমোনারি আর্টারি এই ব্লাডটাকে নিয়ে চলে গেল কোথায়, পালমোনারি আর্টারি নিয়ে চলে গেল লাংসের মধ্যে, রক্তটাকে লাংসের মধ্যে, লাংসের কাছে যেই মাত্র গেল, লাংসের কাছে অক্সিজেন ভরপুর আছে, ওখানে কি করলো, ও কার্বন ডাইঅক্সাইডটা রক্তের দিয়ে দিল আর অক্সিজেনটা নিয়ে নিল, তার মানে কি হলো, তার মানে পালমোনারি আর্টারি এমন একটা আর্টারি যে কি করলো, হার্ট থেকে দূষিত রক্তগুলো নিয়ে গেল কোথায়, লাংসে নিয়ে গেল, আর সেখানে কি করলো, গ্যাসের এক্সচেঞ্জ করে অক্সিজেন নিল আর কার্বন ডাইঅক্সাইডটা দিয়ে দিল, মানে কার্বন ডাইঅক্সাইডটা দিয়ে দিল, জাস্ট এই কথা, পালমোনারি আর্টারির কাজ শেষ। পালমোনারি আর্টারির পরে পালমোনারি ভেন এবার ওই ব্লাডটা অক্সিজেনেটেড করে দেবে, অক্সিজেনটা দিয়ে দেবে সেই ব্লাডকে, এবার যে ব্লাডটা দিল ওই ব্লাডটা পালমোনারি ভেন ওটাকে ক্যারি করে নিয়ে আসবে কোথায়, লেফট অ্যাট্রিয়ামে, লেফট অ্যাট্রিয়ামে ওটা নিয়ে আসবে, লেফট অ্যাট্রিয়ামে নিয়ে আসবে, তার মানে কি হবে, পালমোনারি ভেন, ভেনরা কি করে, সব সময় দূষিত রক্ত পরিবহন করে, কিন্তু এই ক্ষেত্রে অক্সিজেনেটেড ব্লাড পরিবহন করছে, তার মানে পালমোনারি ভেন লাংস থেকে অক্সিজেনেটেড ব্লাডকে নিয়ে আসছে কোথায়, লেফট অ্যাট্রিয়ামে নিয়ে আসছে। দেখো জাস্ট এখানে নিচের অ্যারোটাকে দেখিয়েছে এই কারণে, অক্সিজেনেটেডটাকে এই যে এন্টার্স এবং এ হচ্ছে, এবং দেখো এই জায়গাটাতে যখনই ব্লাডটা আসলো লেফট অ্যাট্রিয়ামে, ছবি থেকেই বলে দিচ্ছি আমি, লেফট অ্যাট্রিয়াম থেকে, লেফট অ্যাট্রিয়াম থেকে এখানে তখন রিল্যাক্সিং রক্ত সব আসলো, আসার পরে প্রেসার পড়বে কার, এই ভালভটার উপরে, এই ভালভটার উপরে, এই ভালভটার উপরে যখন প্রেসারটা পড়বে, পুরো রক্ত চলে আসবে কোথায়, পুরো রক্ত চলে আসবে এখানে, তো পুরো রক্ত চলে আসবে লেফট ভেন্ট্রিকালে, লেফট ভেন্ট্রিকাল ফিল আপ হয়ে গেল, তখন এটা বন্ধ হয়ে যাবে। এটা এই যখন এই ভালভগুলো বন্ধ হয় তখন দুটো শব্দ হয়, সে শব্দটা কি, একটা হচ্ছে লাভ ডাব, ওকে, তাহলে শব্দটা হচ্ছে লাভ ডাব, লাভ ডাব, লাভ ডাব, এইরকম যখন ডক্টর স্টেথোস্কোপ বসিয়ে আমাদের চেক করে তখন অ্যাকচুয়ালি এই লাভ ডাব সাউন্ডটা, যে লাভ ডাব সাউন্ড ঠিকঠাক হচ্ছে তার মানে হার্ট ঠিকঠাক চলছে, হার্ট ঠিকঠাক চলছে। তো এখানে যে ভালভ দুটো ইনভলভ হয়ে আছে, দুটো ভালভ, এখানে একটা ভালভ দেখলাম, এই দুটো ভালভের কথা জিজ্ঞাসা করে, যে দুটো ভালভ, এই দুটো ভালভের কাজ কি, তাহলে দেখো একবার এখান থেকে নিচে আসলো, এবার এখান থেকে নিচে আসে, তাহলে এখানে যে ব্লাডটা আসলো, এই ব্লাডটা তার মানে একবার এটা হচ্ছে অক্সিজেনেটেড ব্লাড এবং এটা অক্সিজেনেটেড, এই ব্লাডটা কি করবে, দেখো এখানে একটা এ আছে সেমিলুনার ভালভ, যে ভালভের থ্রুতে কি হবে, অ্যাওর্টা, অ্যাওর্টার মাধ্যমে পুরো শরীরে কি হবে, রক্ত আমার ছড়িয়ে যাবে, পুরো শরীরে আমার রক্ত, এখানে যে ছবির মাধ্যমে একটা বোঝানো হয়েছে যে আর্টারি, দেখো আর্টারি মানে ধমনী, আমরা জানি ধমনী সব সময় অক্সিজেনেটেড ব্লাড মানে বিশুদ্ধ রক্ত পরিবহন করে, আর ভেন সব সময় দূষিত রক্ত, দেখো সারা শরীর থেকে দূষিত রক্ত কার মাধ্যমে আসলো, এই অলিন্দের মাধ্যমে অলিন্দে আসলো, অলিন্দ থেকে নিলয়ে আসলো, নিলয় থেকে রক্ত চলে গেল কোথায়, নিলয় থেকে রক্ত চলে গেল
কোথায়, লাংসে চলে গেল। লাংস থেকে রক্ত যার মাধ্যমে গেল সেটা হচ্ছে পালমোনারি আর্টারি। তার মানে পালমোনারি আর্টারি আমরা কি বললাম, সবসময় বিশুদ্ধ রক্ত, কিন্তু এই ক্ষেত্রে দেখো এ সবসময় দূষিত রক্ত পরিবহন করছে, করে লাংসের মাধ্যমে এটা অক্সিজেনেটেড হয়ে গেল, সেই রক্তটা অক্সিজেনেটেড হয়ে কি করলো, এখানে ফিরে আসলো। এবং এই যে দেখো দূষিত রক্ত আর বিশুদ্ধ রক্তের ফিল্টার কে করছে বলতো, এই ক্যাপিলারি গুলো করছে। আমরা যখন ব্লাড পড়বো তখন দেখবো ধমনী, আর্টারি আর হচ্ছে রক্তজালক। তো ধমনী সবসময় বিশুদ্ধ রক্ত পরিবহন করে, আর্টারি ভেন সবসময় কি করে, দূষিত রক্ত পরিবহন। আর রক্তজালকের কাজটা কি, এই কার্বন মানে আর অক্সিজেনের মধ্যে গ্যাসেস এক্সচেঞ্জটা করাতে সাহায্য করে, জাস্ট এইটুকু আমার জিনিসটাকে জানতে হবে। আর আমি এখানে ডিটেলস এখানে গেলাম না, কেন আমি পুরো ছবি থেকে বলে দিয়েছি যে ঘটনাটা কি হয়। এবার আমাদের ব্লাড প্রেশার কি হয়েছে, তো বলছে দ্য ফোর্স, মানে ব্লাড প্রেশার মানে কি, আমার যে ব্লাড ভেসেল আছে, আরে ভাই ব্লাড ভেসেলটা এটা পাইপের মধ্য দিয়ে রক্ত যাচ্ছে, তার মানে কি হচ্ছে, এর উপর প্রেশার দিচ্ছে। তো বলছে যে ব্লাড ভেসেলের গায়ে যে প্রেশার দেয় সেটাই হচ্ছে ব্লাড প্রেশার। আর এই প্রেশারটা কখন হবে, তো বলছে এই প্রেশারটা আর্টারিতে বেশি দেখা যায়। এই প্রেশারটা কার মধ্যে দেখা যায়, ধমনীর মধ্যে বেশি দেখতে পাওয়া যায়। ধমনীর মধ্যে বেশি দেখতে পাওয়া যায়। কেন ধমনীর মধ্যে দেখতে পাওয়া যায়, কেন ধমনী হার্ট থেকে কি হচ্ছে, পাম্প করে রক্তটা কোথায় যাচ্ছে, পুরো শরীরে যাচ্ছে, তার মানে সেখানে প্রেশারটা বেশি হবে। আর ভেনের মধ্যে কি হবে, প্রেশারটা কম হবে, তার কারণ রক্ত সারা শরীর থেকে হৃৎপিণ্ডে ফিরে আসছে, অটোমেটিক্যালি কম হবে। ব্লাড ইনসাইড দ্য আর্টারি ডিউরিং ভেন্ট্রিকুলার সিস্টল মানে হচ্ছে সংকোচন, যখন যখন আমাদের এগুলো সংকোচনে থাকে, অলিন্দগুলো সংকোচনে থাকে, তার মানে হচ্ছে নিলয়গুলো সংকোচনে থাকে, মানে অলিন্দগুলো তখন রিল্যাক্সেশন। তো কি করে বলছে, দ্য প্রেশার অফ দ্য ব্লাড ইনসাইড দ্য আর্টারি ডিউরিং ভেন্ট্রিকুলার সিস্টল, ডায়াস্টোলিক প্রেশার বলা হয় সেটাকে। আর নর্মাল সিস্টোলিক প্রেশার হচ্ছে কত, 120। এখানে এইচজি মানে মার্কারির কথা বলেছে, এবং ডায়াস্টোলিক প্রেশার হচ্ছে 80। তার মানে টোটাল ম্যাক্সিমাম কত হতে পারে, তখন সিস্টোলিক প্রেশার, তার মানে বুঝতে পারছো ম্যাক্সিমাম, তার মানে 180/20, এটা হচ্ছে আমাদের ব্লাড প্রেশার, নর্মাল ব্লাড প্রেশার। এটা নর্মালি হয়ে থাকে, নর্মালি হয়ে থাকছে। তার মানে এখানে ছবিটা দেখতে পাচ্ছ, এখানে কি করে করছে আর্টারির মধ্যে, যে অ্যাকচুয়ালি প্রেসারটাকে মেজার করে থাকছে। তার মানে তোমার কি হচ্ছে, এখানে অ্যাকচুয়ালি যে মেশিনটা বসানো হয়েছে দেখো ছবিটাতে, তোমার আর্টারির যে সাইজ ছিল সেটা সংকুচিত হয়ে যাচ্ছে, যখন আমি দুদিক থেকে প্রেসারটা পড়ছে এটার সাইজটা কমে যাচ্ছে। তার মানে অ্যাকচুয়ালি আর্টারি কি হয়েছে, ক্লোজড হয়ে গেছে। আর্টারি দেখো এই জায়গাটা ক্লোজ হয়ে গেছে, এই জায়গাটা ক্লোজ হয়ে গেছে, এই জায়গাটা কিন্তু ফোলাই আছে, যে আগের অবস্থাতেই আছে, আগের অবস্থাতেই আছে। তাহলে আগের অবস্থাতে যদি থাকে, তার মানে এখান দিয়ে যে রক্তটা যাচ্ছে, রক্তটার প্রেসার পড়ছে, ওকে। এবং আমরা কি করি, এটা মেশিনের মাধ্যমে আমরা মেপে থাকি। তো ব্লাড প্রেসার যে যন্ত্রের সাহায্যে মাপা হয় সেটা হচ্ছে স্ফিগনোম্যানোমিটার। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে স্ফিগনোম্যানোমিটার যন্ত্রটি কি আমরা ব্লাড প্রেসার মাপতে কি করি, ব্যবহার করে থাকি। এবং হাই ব্লাড প্রেসার হলে সেটাকে আমরা হাইপারটেনশন বলে থাকি। এবং এর কারণটা কি, এর কারণটা হচ্ছে আর্টারিটা বন্ধ হয়ে যাচ্ছে, এবং এটা ফ্যাট খেলে, যে আর্টারির গায়ে হয়তো ফ্যাট জমে গেছে, ফ্যাট জমে যাওয়ার ফলেও কিন্তু এটা হতে পারে, ওকে। এবার এখানে টিউবস অথবা ব্লাড ভেসেলের কথা বলেছি, এবং এখানে ব্লাড ভেসেল থেকে আমি অলরেডি কিছু বলতে যাব না, কারণ অলরেডি 3 টাইপের ব্লাড ভেসেল আমি বলে ফেলেছি। ধমনী কথা বলে ফেলেছি, ভেন্সের কথা বলে ফেলেছি, আর্টারির কথা, এবং প্লেটলেট। প্লেটলেটের মধ্যে যে পয়েন্টগুলো পাবো আমরা, সেগুলো হচ্ছে লিম্ফ একটা পাবো, যারা আমাদের এই বহনটা করতে সাহায্য করে থাকে, লিম্ফ। তো অ্যানাদার টাইপ অফ, মানে রক্ত তো সাহায্য করে, প্লেটলেটের মধ্যে আমরা আরবিসির কথা জানি, যেটা ব্লাড সার্কুলেশনে আমার মনে হয় ডিটেলসে পড়া ঠিক হবে। ডব্লিউবিসি আছে, আর একটা হচ্ছে প্লেটলেট আছে, আমি এটা ডিটেলসে যাচ্ছি না। লিম্ফটা সম্পর্কে একটু বলবো, যে এই আরেক আমাদের ব্লাড ছাড়াও আরেক রকমের লিকুইড আমাদের শরীরের মধ্যে দেখা যায়, যে কিন্তু পরিবহনে কি করে, সাহায্য করে। তো
পরিবহনে, যেটাকে কি করা হয় বলছে টিস্যু ফ্লুইড বা লিম্ফ বলা হয়। তো অ্যাকচুয়ালি কি হয় এই যে প্রেজেন্ট ইন দ্য ওয়ালস অফ দ্য ক্যাপিলারিজ সাম অ্যামাউন্ট অফ প্লাজমা কিছু থাকে, প্লাজমা থাকে। তো যে প্লাজমা এই কোষগুলোর মধ্যে দেখতে পাওয়া যায়, যে কি দেখতে পাওয়া যায়, যে পোরস প্রেজেন্ট ইন দ্য ওয়ালস অফ দ্য ক্যাপিলারিজ সাম অ্যামাউন্ট অফ প্লাজমা। যে ক্যাপিলারি রক্তজালক আমরা দেখলাম, তার মাঝখানে আমরা প্লাজমা, প্রোটিন অথবা ব্লাড ভেসেল এই স্পেস গুলোতে দেখতে পাওয়া যায়, যেগুলোকে আমরা ফ্লুইড বা লিম্ফ বলে থাকি। এবং একই রকম মানে রক্তের মতোই সেম কম্পোজিশন, কিন্তু এটা কালারলেস হবে, এর মধ্যে প্রোটিনের কম্পোনেন্ট কম থাকবে। এবং আমরা যেমন রক্ত ভেসেলের মাধ্যমে, ব্লাড ভেসেলের মাধ্যমে যাই, লিম্ফ যার মাধ্যমে প্রবাহিত হয় সেটা হচ্ছে লিম্ফ্যাটিক ক্যাপিলারিজ। ওকে, ইন্টারসেলুলার স্পেস থেকে তাহলে দুটো সেলুলের মাঝখানে যেটা আছে তাকে আমরা লিম্ফ বলছি, এবং এটা বাহিত হচ্ছে কার মাধ্যমে, লিম্ফ্যাটিক ক্যাপিলারির মাধ্যমে বাহিত হচ্ছে, যেটা আলটিমেটলি একটা বড় লার্জার ভেনে গিয়ে ওপেন হচ্ছে। এবং এরাও কিন্তু ডাইজেস্টেড অ্যাবজর্বটেড ফ্যাট ইন্টেস্টাইন থেকে তারাও কিন্তু ক্যারি করে থাকে। এই গেল লিম্ফ সম্পর্কে। এবার এখানে আরেকটা পয়েন্ট, যে এই লাইফ প্রসেসের লাস্ট টপিক, সেটা হচ্ছে ট্রান্সপোর্টেশন। মানে ট্রান্সপোর্টেশন, যে একটা গাছের মধ্যে যে ট্রান্সপোর্টেশনটা হয়, মানে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় যে খাদ্যটা উৎপন্ন হয়, সেটা আমি অলরেডি বলে ফেলেছিলাম যে গ্লুকোজ উৎপন্ন হয়। তো গ্লুকোজটা উৎপন্ন হয়ে সে স্টার্চে পরিণত হয়, আর স্টার্চে পরিণত হওয়ার পরে সেটা কি হয়, ফ্লোয়েমের মাধ্যমে চারিদিকে কি করে, ছড়িয়ে পড়ে, ফ্লোয়েমের মাধ্যমে চারিদিকে ছড়িয়ে পড়ে। এবং এই ফ্লোয়েমের মাধ্যমে যে ছড়িয়ে পড়ে সেটা হচ্ছে নিম্নমুখী পরিবহনের মাধ্যমে এটা ছড়িয়ে পড়ে। আর জলের যে পরিবহনটা, তার মানে খাদ্য জলের পরিবহন, এর জাইলেমের মাধ্যমে বাহিত হয়। আমি অলরেডি ছবির মাধ্যমে দেখেছি যে মূলে জাইলেম কি থাকে, ভেতরের দিকে থাকে, আর ফ্লোয়েম কিন্তু বাইরের দিকে থাকে। এবং জাইলেম আর ফ্লোয়েমকে একসাথে কি করা হয়, ভাস্কিউলার ব্যান্ডেল বলা হয়। ভাস্কিউলার ব্যান্ডেল। এবং জাইলেমের মাধ্যমে জল বাহিত হয় এবং ওপরের দিকে যায়। সবসময় হচ্ছে ঊর্ধ্বমুখী পরিবহন হবে এই ক্ষেত্রে, যেটা অলরেডি আমি কিন্তু বলেছি। এবং এই যে জলটা তারা নাই, জলটা শোষণ করলে যে জলটা দেখতে পাচ্ছি ওপরের দিকে যাচ্ছে, জলটা গিয়ে অতিরিক্ত জল যদি শোষণ করে থাকে, তাহলে সেই জলটা কি হবে, বাষ্পভবনের মাধ্যমে বেরিয়ে যাবে, যেটাকে আমরা বলছি ট্রান্সপিরেশন। ওকে, যেটাকে শব্দটাকে বলা হয় ট্রান্সপিরেশন। তার মানে ট্রান্সপিরেশন আরো একটি বায়োলজিক্যাল প্রসেস, যে প্রসেসের মাধ্যমে উদ্ভিদ কি করছে, যে জলটা অতিরিক্ত শোষণ করে ফেলছে সেই জলটা কি করছে, বের করে দিচ্ছে। এবং এই জলটা দিনের বেলায় এই ট্রান্সপিরেশন এত বেশি হয়, অনেক গাছ কি করে এত বেশি জল বের করে ফেলে শরীর থেকে, যে গাছটা নেতিয়ে পড়ে, পাতাগুলো দেখবে নেতিয়ে পড়ে দুপুরের দিকে বা বিকেলের দিকে। এই যে এটা, তার মানে ট্রান্সপিরেশন কি করে, ট্রান্সপিরেশনের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কিরকম ট্রান্সপিরেশনের ভূমিকা রয়েছে, ভূমিকা হচ্ছে যে ট্রান্সপিরেশন হলে গাছের, দেখবো আমরা গাছের নিচে গেলে ঠান্ডা ঠান্ডা অনুভব হয়, কেন, অ্যাকচুয়ালি ট্রান্সপিরেশন হয়, যেটা বাষ্পের আকারে জলটাকে বের করে দেয়, ফলে আশপাশের এনভায়রনমেন্টটাকে ঠান্ডা রাখে। এবং অতিরিক্ত জলটা বের করে দেয়, ফলে জল শোষণ, এই যে জলের শোষণটা কন্টিনিউয়াস হতে থাকে। যদি এখানে ট্রান্সপিরেশন না হয় তাহলে জলের শোষণটা হবে না, অনেক উন্নত হবে। অতিরিক্ত জলটা বের করে দিল, সেটা ভালো প্রসেস। এবার ঘটনা হচ্ছে যদি প্রয়োজনের অতিরিক্ত বের করে দেয়, এই জন্য ট্রান্সপিরেশনকে কার্টিস নামে একজন সায়েন্টিস্ট ছিলেন, উনি 1926 সালে একটা কমেন্ট করেন যে ট্রান্সপিরেশন হচ্ছে ইজ এ নেসেসারি এভিল। মানে যতটুকু প্রয়োজন আছে ততটুকু হলে ঠিক আছে, কিন্তু যদি তার থেকে অতিরিক্ত হয় তখন সেটা কিন্তু ক্ষতি হয়। তো এই পয়েন্টটা আমরা মনে রাখবো যে ট্রান্সপিরেশন ইজ অলসো কল্ড আ নেসেসারি এভিল, মানে প্রয়োজনের অতিরিক্ত হলে সেটা ক্ষতিকারক। এই পদ্ধতিটা এটা বায়োলজিক্যাল পদ্ধতি, এবং এটাও হয়ে থাকে কার মাধ্যমে, পত্ররন্ধ্রের মাধ্যমে হয়ে থাকে। এই যে ফুড এবং আদার সাবস্টেন্সের ট্রান্সপোর্ট কি করে হয়, যে পদ্ধতিতে হয় সেই পদ্ধতিটার নাম হচ্ছে ট্রান্সলোকেশন। যে খাদ্যটা তৈরি হলো সেটা কি হলো, গ্লুকোজ স্টার্চে পরিণত হলো, স্টার্চটা কি হবে, পাতার বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়বে, কার মাধ্যমে, ফ্লোয়েম কলার মাধ্যমে। এবং যে পদ্ধতিতে হবে সেটাকে বলা হয় ট্রান্সলোকেশন।
সেটাকে বলা হয় ট্রান্সলোকেশন। জাস্ট এই পদ্ধতি হলো, এইভাবে আমরা খাদ্যটা ছড়িয়ে পড়ে। হ্যাঁ, আরো একটি প্রসেস, সেটা হচ্ছে এক্সক্রিয়েশন। আমাদের বডির এখানে একটা পার্ট ইনভলভ হয়ে থাকে এই চ্যাপ্টারের মধ্যে। এটার মধ্যে এক্সক্রিয়েশন যখন বলবো, তার মানে বডির মধ্যে এক্সক্রিয়েশন, যখন আমরা ডাইজেশন চ্যাপ্টার পড়েছিলাম সেই ক্ষেত্রে আমরা বলেছিলাম যে কিছুটা যেগুলো প্রয়োজনীয় ছিল সেইগুলো শোষণ হয়েছিল, মানে আত্তীকরণ হয়েছিল, এবং কোষের মধ্যে যাওয়ার পরে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়েছিল। তার মানে এটা একটা বর্জ্য পদার্থ, এটা একটা বর্জ্য পদার্থ। তারপরে বর্জ্য পদার্থ হয় বর্জ্য পদার্থ, এবং কোষের মধ্যে জল উৎপন্ন হয়েছিল, জল উৎপন্ন, সেটাও একটা বর্জ্য পদার্থ। এবং তার সাথে সাথে যেটা হয় যে যে জলের যখন শোষণ হয়, বৃহদন্ত্রে যখন জলের শোষণ হয়, তখনও কিন্তু ওয়াটার ফিল্টারেশন হয়। এবং সেখানে শরীরের মধ্যে যে বিপাক জাতীয় পদার্থগুলো আছে সেইগুলো বেরিয়ে যায়। যে পদ্ধতিতে বেরোয় সেই পদ্ধতির নাম হচ্ছে এক্সক্রিয়েশন। আর যে পদার্থগুলো বেরোয় সেটা হচ্ছে কি রেচন পদার্থ। সেটা উদ্ভিদেরও হয়, সেটা প্রাণীদেরও হয়। প্রাণীদেরও হয়। এবার আমাদের এই রেচন পদার্থের যে অঙ্গ গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে, সেই অঙ্গটি হচ্ছে কিডনি। সেই অঙ্গটি হচ্ছে কিডনি। যেমন এই দুই পাশে দুটো সিমের বীজের মতো দেখতে পাচ্ছি, এটা হচ্ছে কিডনি। এটা হচ্ছে আমাদের যদি দেখি তাহলে এই যে দেখতে পাচ্ছি ছবিতে, সেটা হচ্ছে লেফট কিডনি, এটা হচ্ছে রাইট কিডনি। কিডনি থেকে অলসো দুটো দেখে পাইপের মতো অংশ দেখতে পাচ্ছি, যেটাকে আমরা ইউরেটার বলে থাকি। ইউরেটার, এবং এই ইউরেটার কানেক্ট হচ্ছে কোথায়, ইউরিনারি ব্লাডের মাধ্যমে। আর ব্লাডে এখানে কি হয়, ইউরিন জমা থাকে, এবং কি হয় একটা নির্দিষ্ট সময় পরে ইউরেথ্রার মাধ্যমে শরীরের বাইরে বেরিয়ে যায়, শরীরের বাইরে বেরিয়ে যায়। এখানে আর একটা কথা বলি, হার্ট এবং এদের অঙ্গগুলোর না থাক, এখানে জাস্ট যেটা আলোচনা করেছে সেটাই বলি। তো এটা হচ্ছে এক্সক্রিয়েটরি অর্গান, যেগুলো ইনভলভ ছিল সেইগুলো আমি বললাম। তো এবং এই যে ইউরিনটা তৈরি হচ্ছে, কে তৈরি করছে, সেটা হচ্ছে অবশ্যই কিডনি এখানে হেল্প করছে। যে আমরা লাংস থেকে অথবা ব্লাড থেকে যা কিছু পাচ্ছি সেটার কিন্তু প্রোডাক্টগুলো কি হচ্ছে, ফিল্টার হচ্ছে। দ্য পারপাস অফ মেকিং ইউরিন ইজ টু ফিল্টার আউট ওয়েস্ট ব্লাড থেকে, জাস্ট কার্বন ডাইঅক্সাইড রিমুভ ফ্রম দ্য ব্লাড ইন দ্য লাংস, নাইট্রোজেনাস ওয়েস্ট, ওকে, সাচ আস ইউরিয়া, ইউরিক অ্যাসিড, এইগুলো কি হচ্ছে কিডনির মাধ্যমে কিন্তু বেরিয়ে যাচ্ছে। যে এই ফিল্টারেশন গুলো কিন্তু এখানে চলছে। আমি যদি কিডনির ভেতরে যাই, কিডনির ভেতরের গঠন দেখি, তাহলে কিডনি কি দিয়ে তৈরি, কিডনির ভেতরে কিডনির দুটো পার্ট, একটা হচ্ছে তোমার কর্টেক্স, একটা মেডুলা। কর্টেক্স, একটা মেডুলা। আমি যদি মেডুলা অংশে যাই তাহলে দেখতে পাবো যে এই ছোট ছোট পার্ট রয়েছে, কি রয়েছে, ছোট ছোট, যেমন লাংস এর মধ্যে ছিল, তো সেই রকম মেডুলার কিডনির মধ্যেও কিন্তু এরকম একটা কাপের মতো গঠন আছে। গঠন আছে, যে গঠনটাকে মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি, এইরকম একটা পার্ট দেখতে পাচ্ছি। তো মেডুলা অংশের মধ্যে আমরা নেফ্রন দেখতে পাচ্ছি। এই জন্য হচ্ছে নেফ্রন, ওকে, যে কিডনির হচ্ছে স্ট্রাকচারাল গঠন কে করছে, এই নেফ্রন করছে। এবং নেফ্রনের দুটো পার্ট, একটা হচ্ছে দেখো কাপের মতো অংশ এইরকম করে ধরে আছে, এই যে জায়গাটা দেখতে পাচ্ছ কাপের মতো অংশটা, এটা হচ্ছে তোমার বাউম্যানস ক্যাপসুল বলা হয়। যে কি করে, এর মধ্যে যে অংশগুলো দেখতে পাচ্ছ এটাকে বলা হয় বাউম্যানস ক্যাপসুলের মধ্যে এটা গ্লোমেরুলাস, যে ফিল্টারেশনটা করে। এই গ্লোমেরুলাস অ্যাকচুয়ালি কি, গ্লোমেরুলাসের মধ্যে দেখো ব্লাড ভেসেল গুলো কি করছে, এন্টার করছে, ব্লাড ভেসেল। এবার যার মাধ্যমে এন্টার করছে, যে ভেসেলটা এন্টার করছে, সেই ভেসেলটার থেকে যে ভেসেলটা বেরোচ্ছে দেখো, সেই ভেসেলটা কিন্তু পাতলা। তার কারণ কেন, এখানে প্রেসারটা যাতে, মানে ব্লাড বেশি ঢুকছে কিন্তু বেরোচ্ছে কম, তার মানে প্রেসারটা মেনটেন হবে, প্রেসারটা মেনটেন হলে এখানে ফিল্টারেশনটা হবে, ফিল্টারেশন হলে সেটা চলে যাবে কোথায়, বাউম্যানস ক্যাপসুল, বাউম্যানস ক্যাপসুল থেকে সেটা চলে যাবে কোথায়, এই যে এটা হচ্ছে লুপ অফ হেনলি, লুপ অফ হেনলি থেকে কালেক্টিং ডাক্ট, এবং কালেক্টিং ডাক্ট থেকে আমাদের ইউরিন উৎপন্ন হবে। তার মানে এই হচ্ছে এইভাবে ঘটনাগুলো এখানে হয়। ওকে, জাস্ট ছোট্ট করে এখানে ব্যাপারগুলো বলা, যে ইম্পর্টেন্ট যেগুলো আমাদের আমাদের তো ডিটেলস এই করতে হচ্ছে। আর্টিফিশিয়াল ও কিডনি কিন্তু আমরা এই করতে পারি, যেখানে হিমোডায়ালাইসিস হয়। এটা কিন্তু আমাদের কম্পিটিটিভ এক্সাম পার্সপেক্টিভে ইম্পর্টেন্ট। তো আর্টিফিশিয়াল কিডনি ভাইটাল অর্গান, তার মানে কিডনি যা কিছু বডির মধ্যে এক্সক্রিয়েটরি ওয়েস্ট ম্যাটেরিয়াল, যেগুলো আমাদের বডির দরকার নেই, সেইগুলোকে আমার ফিল্টার করা দরকার। তাহলে সেই ফিল্টারেশনটা করার জন্য আমাদের কিন্তু আর্টিফিশিয়াল কিডনিরও করা যায়। যেমন
ইনফেকশন, ইনজিউরি, ব্লাড ফ্লো, এইগুলো অ্যাক্টিভিটিগুলোকে অ্যাকুমুলেশন অফ এ পয়জনাস ওয়েস্ট ইন দ্য বডি, ওকে, এবং আমাদের মৃত্যু যদি এগুলো জমতে থাকে, এবং সেই ক্ষেত্রে যদি আমাদের কোনো রকম কিডনি ফেলিওর হয়ে থাকে, সেই ক্ষেত্রে আর্টিফিশিয়াল কিডনি কি করছে, আমাদের বডির মধ্যে ডায়ালাইসিস পদ্ধতি ব্যবহার করে কি করবে, এই এক্সক্রিয়েটরি প্রোডাক্ট, আমাদের বডির মধ্যে যত এক্সক্রিয়েটরি প্রোডাক্ট হচ্ছে সেটাকে বের করে দেবে, বের করে দেবে। জাস্ট এখানে ছবিটা দেখলেই ক্লিয়ার হবে যে আর্টিফিশিয়াল কিডনির কাজটা কি হবে। আর্টিফিশিয়াল যে এখানে ভেনের সাথে কানেক্টেড। আমরা জানি যে ভেন সবসময় দূষিত রক্ত পরিবহন করে। তার মানে এই দূষিত রক্তটা কি হবে, এই যে দেখতে পাচ্ছ যে এখানে একটা ডিভাইস, এই ডিভাইসের মধ্যে আসবে। এই ডিভাইসের মধ্যে কি হবে, এই ডিভাইসের মধ্যে মানে কতগুলো ফিল্টারিং ইউনিট আছে, ফিল্ট্রেট ইউনিট, এ কি করবে, ফিল্টার করবে। এ ফিল্টার করে কি করবে, ফ্রেশ ডায়ালাইসিং সলিউশন। আর এখানে দেখো একটা কি উৎপন্ন হচ্ছে, ইউজ ডায়ালাইসিং সলিউশন। তার মানে একেবারে ইউজড হয়ে গেছে এটা। তার মানে এখানে কি হবে, এখানে অ্যাকচুয়ালি ইউরিক অ্যাসিড মানে ওয়েস্ট ম্যাটেরিয়ালগুলো, এবং এই ওয়েস্ট ম্যাটেরিয়ালগুলো, এবং এখানে যখন এটা ফিল্টার হয়ে আসবে, এটা তো ফ্রেশ আছে কিন্তু ডায়ালাইসিং সলিউশন, ফ্রেশ ডায়ালাইসিং সলিউশন, কিন্তু এটা কিন্তু একেবারে পুরোপুরি করে। ফলে এখান থেকে রক্তটা যখন আবার ফিরে যাবে, দেখো রক্তটা আমার আসলো এই পদ্ধতিতে, আর এখানে পুরোটা ফিল্ট্রেশন হয়ে কি হলো, বেরিয়ে গেল। আবার রক্তটা ফিরে গেল, যখন বডিতে আবার ফিরে যাচ্ছে তখন কিন্তু পুরোপুরি পিওর ব্লাড। তার মানে এটার মাধ্যমে পুরো দূষিত ব্লাড আসলো, এটা দিয়ে বেরিয়ে গেল। এই হচ্ছে এর কাজ। আমার জাস্ট যন্ত্রটা দরকার, মেকানিজম অতটা দরকার নেই এখানে। তারপরে অর্গান ডোনেশন, খুব একটা গুরুত্বপূর্ণ কাজ অর্গান ডোনেশন। আমরা জানি যে কিডনির ক্ষেত্রে ডোনেশন করা যেতে পারে, অরফ্যানকে দেওয়া যেতে পারে, সেই ক্ষেত্রে কিছু ম্যাচ করার দরকার হয়, ব্লাড ম্যাচ হওয়া দরকার রেসিপিয়েন্টের সাথে। যেমন কিডনি, হার্ট, লিভার, প্যানক্রিয়াস, এইগুলো কি করা যেতে পারে, ট্রান্সপ্ল্যান্টেশন করা যেতে পারে, সেটাকে অর্গান ডোনেশন বলা হয়। উদ্ভিদের ক্ষেত্রেও কিন্তু মানে রেচন হয়, যেরকম আমাদের উদ্ভিদের পাতাগুলো, ফলগুলো, এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি এক্সক্রিয়েটরি প্রোডাক্ট। ওদের জন্য দরকার নেই, তবুও রাখে ওদের, তার মানে এটা কিন্তু তাদের ক্ষেত্রেও হয়। তো উদ্ভিদের যে রেচন পদার্থগুলো সেইগুলো অনেকটাই ব্যবহারে লাগে, কিন্তু প্রাণীদের রেচন পদার্থগুলো ক্ষতিকারক হয়। এটা কিন্তু কম ক্ষতিকারক উদ্ভিদের গুলো, কিন্তু প্রাণীদের গুলো ক্ষতিকারক, যেটা কিন্তু বডি থেকে বের করতেই হবে। উদ্ভিদের ক্ষেত্রেও বের করে থাকে, সেটা বিভিন্ন ফর্মে বের করে থাকে। ওকে, এই ছিল পুরো চ্যাপ্টারের আলোচনা। যদিও লেন্দি হয়েছে চ্যাপ্টারটি জানি, কিন্তু চ্যাপ্টারটি লেন্দি, জাস্ট আমি এর মধ্যেই থেকেছি, বেশি ডেপথে যাইনি। কিছু কিছু ক্ষেত্রে ডেপথে গিয়েছি, কিন্তু বেশি গেলে আরো হয়তো লেন্দি হয়ে যেত, কেন লাইফ প্রসেস এক একটা চ্যাপ্টারই অনেক বড়। এক্সক্রিয়েশন কমপ্লিট করে দেওয়া, রেসপিরেশন, ডাইজেশন, এগুলো এক একটাই এক একটা বিশাল বড় বড় চ্যাপ্টার। যাই হোক, এই আলোচনা হলো। নেক্সট ভিডিও ক্লিপে আরো একটি চ্যাপ্টার আলোচনা